সো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা পার্মানেন্ট সেটেলমেন্ট পর্যন্ত পড়েছিলাম, যেটা আমাদের চিরস্থায়ী বন্দোবস্ত বা সূর্যাস্ত আইন বলা হয়। যেটা চালু করেছিল তোমার লর্ড কর্নওয়ালিস 1793, 1793 সালে, রাইট? তো এটা আমাদের পড়া হয়ে গেছে 1793 সালে। এটা 1793-তে এটা চালু করেছিল লর্ড কর্নওয়ালিস, তাই তো? ওকে, লর্ড কর্নওয়ালিস চালু করেছিল। এটা প্রধানত কোথায় ছিল? এটা প্রধানত বেঙ্গলে, মানে তোমার ক্যালকাটা প্রেসিডেন্সিতে এটা ছিল, ক্যালকাটা প্রেসিডেন্সিতে ছিল বেঙ্গলে, ঠিক আছে? আচ্ছা, আমাকে কেউ বলতে পারবে ইংরেজরা আহ, মূলত কোন কোন জায়গায় এখন ভালো পজিশন হোল্ড করছে? বলবে স্যার একটা ক্যালকাটা প্রেসিডেন্সি, একটা মাদ্রাজ প্রেসিডেন্সি, আর একটা বম্বে প্রেসিডেন্সি, ঠিক আছে? এই তিনটে জায়গায় ওরা ভালো পজিশন হোল্ড করছে আর কি। তো আমার এখানে আমি দেখলাম যে ক্যালকাটা প্রেসিডেন্সিতে অলরেডি 5 সালা 5 ইয়ার্স প্ল্যান আনলো, মানে 5 সালা বন্দোবস্ত, এটা ফেল করে গেল। তারপরে 1 সালা আনলো, এটাও ফেল করে গেল। এই দুটো কে এনেছে? এই দুটো ওয়েলেসলি এনেছিল, সরি ওয়ারেন হেস্টিংস এনেছিল, তাই তো, 1772 সালে, ঠিক আছে? তারপরে এখানে ট্রাই দিল কে? তারপরে 1784 সালে আমাদের ভারতবর্ষে গভর্নর হয়ে এলো আমাদের লর্ড কর্নওয়ালিস। উনি এসে 1793 সালে কি শুরু করলো? এখানে পার্মানেন্ট সেটেলমেন্ট শুরু করলো, মানে চিরস্থায়ী বন্দোবস্ত। লর্ড কর্নওয়ালিস শুরু করলো 1793 সালে, এবং সেটা এখন রান করছে। তাহলে বেঙ্গলে একটা ল্যান্ড সিস্টেম চলছে, কেননা পুরোপুরি বেঙ্গলের রাজস্বের দায়িত্ব ওদের আছে, ঠিক আছে? তো এবারে মার্কেটে 1798 সালে কার এন্ট্রি হলো গভর্নর হিসেবে? লর্ড ওয়েলেসলি, ঠিক আছে? লর্ড ওয়েলেসলি। তাহলে এখান থেকে ভালো করে তোমরা ক্রোনোলজিটা পড়ো। প্রথমে যখন একদম সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধ হচ্ছে, মানে 1757 দিকে, তখন কে ছিল? বলবে স্যার রবার্ট ক্লাইভ। তারপরে রবার্ট ক্লাইভ 1760-এ কি হলো? চলে গেল। কে আসলো? হেনরি ভ্যানসিটার্ট, ঠিক আছে? তারপরে আবার রবার্ট ক্লাইভ কবে হলো? 1765 সালে আবার রবার্ট ক্লাইভ এলো, আবার রবার্ট ক্লাইভ ফিরে এলো। তারপরে আমার 1771 সালে রবার্ট 70 সালে, মানে 71 সালে রবার্ট ক্লাইভ চলে গেল। 71 সালে তাহলে কে এলো? বলবে স্যার ওয়ারেন হেস্টিংস এলো 71 সালে গভর্নর হয়ে। তারপরে 1784 সালে কে এলো? বলবে স্যার 1784 সালে এলো লর্ড কর্নওয়ালিস। তারপরে এখন 1798 সালে কে এলো? বলবে স্যার লর্ড ওয়েলেসলি। ক্লিয়ার? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা আমরা এভাবে মডার্ন হিস্ট্রি পড়ে পড়ে যাব, এবং কখন কোন গভর্নর এসছে আমরা টাইম লাইন গুলো মনে রাখবো। যখনই তোমার কাছে টাইম লাইন ক্লিয়ার থাকবে না, তখনই যদি কোনো ইনসিডেন্ট ধরে তোমাকে জিজ্ঞাসা করে যে অমুক ইনসিডেন্ট এই সময়, এই যুদ্ধের সময় বা এই জিনিসটার সময় গভর্নর কে ছিল, তুমি মানে টাইম লাইনের দ্বারা তুমি সঠিক অপশনে পৌঁছে যেতে পারবে, ঠিক আছে? যেমন ধরো এখানে যদি তোমার বলে যে যখন আমাদের এখানে এলাহাবাদ চুক্তি হচ্ছে, বা ধরো হ্যাঁ এলাহাবাদ চুক্তি হচ্ছে, তখন এখানে গভর্নর কে ছিল? তুমি দেখলে এলাহাবাদ চুক্তি হয়েছে তো 1765-তে, তার মানে গভর্নর ছিল রবার্ট ক্লাইভ। যদি বলে বক্সারের যুদ্ধের সময়, তুমি দেখবে 60 থেকে 65-র মধ্যে নিশ্চয়ই 1764টা পড়ছে, তাহলে এই সময় ছিল হেনরি ভ্যানসিটার, ঠিক আছে? এইভাবে তুমি সিকোয়েন্স ধরে ধরে পড়লে তোমার মনে রাখতে সুবিধা হবে, রাইট? চলো এবার আমরা দেখব আহ আমাদের পার্মানেন্ট সিস্টেম হলো। এবার এবার যে ইংরেজরা আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বেঙ্গলে তো এখানে চিরস্থায়ী বন্দোবস্ত চলছে। এবার ওরা একটু নজর দেবে কোথায়? ওরা একটু নজর দেবে মাদ্রাজ প্রেসিডেন্সিতে, যে এখানে আমাদের কিছু একটা ল্যান্ড রেভিনিউ সিস্টেম চালু করতে হবে। অলরেডি যেটা মানে কলকাতায় চলছে, এখানেও কিছু একটা করতে হবে, ঠিক আছে? ওকে, এবারে যখন সেটা ওরা কোথায় করবে ভাবলো? মাদ্রাজ প্রেসিডেন্সির উত্তর দিকটাতে ওরা করবে ভাবলো, উত্তর দিকটাতে, ঠিক আছে? মানে অন্ধ্রপ্রদেশের কাছাকাছি কোনো একটা জায়গাতে ওরা এটা কিছু একটা ল্যান্ড রেভিনিউ সিস্টেম ওরা আনবে ভাবলো। আচ্ছা, তো যখন ওরা দেখলো, আচ্ছা তোমরা আমাকে বলো পার্মানেন্ট সেটেলমেন্টে কি হচ্ছিল? বলবে স্যার পার্মানেন্ট সেটেলমেন্ট বলুন বা আপনি 5 সালা বলুন, যে কোনো কিছু বলুন, প্রথমে একজন চাষি চাষ করত, সে ওখানে চাষ করে ট্যাক্স দিত কাকে? জমিদারকে। জমিদার সেই ট্যাক্সটা দিত কাকে? ব্রিটিশকে, তাই না? ঠিক এখানে ওরা এসে দেখলো
যে মাদ্রাজে মাদ্রাজে কোনো জমিদারি কালচার নেই, এখানে কোনো জমিদার নেই, তাহলে এখানে কি আছে? জমিদার নেই যখন এখানে কি আছে? ওরা দেখলো এখানে আছে পলিগার। পলিগার মানে এটা ওখানকার নাম, এটা একটা কোনো মানে নয়, এটা একটা পদের নাম, ঠিক আছে, একটা ডেজিগনেশন এটা। যেমন জমিদারটা এটা একটা ডেজিগনেশন, এটাও একটা ডেজিগনেশন, একটা পোস্টের নাম। তো ওখানে আছে পলিগার, মানে জমিদারদের মতোই ফাংশন ওদের, ঠিক আছে। তো এদেরকে বলা হতো পলিগার। তো এই পলিগার আর এই তাহলে কৃষক ট্যাক্স দেবে কাকে? পলিগারকে দেবে। পলিগার সেই ট্যাক্সটা নিয়ে কাকে দিত? তখনকার দিনে যে রাজা থাকতো তাকে দিত। ব্রিটিশরা তো পরে এসছে, তাই না? এবার কথা হলো, চলো আমরা একটু দেখে নিই আগে এই পলিগার্সদের হিস্ট্রিটা কি। পলিগার্সরা কারা? জমিদার এখানে নেই কেন, আর এখানে পলিগার্সরা আছে কেন? ঠিক আছে, তো আমরা আরেকটু ব্যাকে চলে যাব, মানে 1502 সালের দিকে। তোমার ভাস্কো ডা গামা আসার কিন্তু আগে দেখো, ভাস্কো ডা গামা আসার খানিকটা পরে, সবে পর্তুগিজরা এসছে ভারতবর্ষে তখন। এই যে পুরো এলাকাটা এখানে ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজ্য ছিল এটা, ঠিক আছে। কবে বিজয়নগর সাম্রাজ্য তৈরি হয়? 1336 সালে, ঠিক আছে। এখানকার একজন রাজা ছিলেন, কৃষ্ণদেব রয়। কৃষ্ণদেব রয়, ঠিক আছে। এই কৃষ্ণদেব রয়ের আমলে এই যে তোমার বিজয়নগর সাম্রাজ্য এতটা পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল, ঠিক আছে, কৃষ্ণদেব রয়ের আমলে। 1336 সালে এটা এস্টাবলিশ হয়। তখন কিন্তু এত বড় ছিল না, তখন ছোট্ট ছিল। তারপরে একের পর এক রাজা আসছে আসছে আসছে। কৃষ্ণদেব রয় যখন সিংহাসনে বসলো, উনি খুব দক্ষ রাজা ছিল। ওনার আমলে এই যে বিজয়নগর সাম্রাজ্য পুরো দাক্ষিণাত্য মালভূমি, পুরো দাক্ষিণাত্য জুড়ে ছড়িয়ে পড়লো, ঠিক আছে। ভালো কথা। তো এবার যখন আমরা সেই প্রথম থেকেই দেখে আসছি, যেমন মুঘল সাম্রাজ্যের বাদশারা এত বড় জায়গাকে শাসন করতে পারবে না বলে ওরা ছোট ছোট অঞ্চলে ভাগ করে দিয়ে আলাদা আলাদা ব্যক্তির দায়িত্ব দিয়েছিল, তাই না? ঠিক এখানেও তেমন কৃষ্ণদেব রায় কি দেখলো, যে আমার সাম্রাজ্যটা মোটামুটি বড় হয়ে গেছে। উনি কি করলো, উনি এক একটা এলাকাকে এক একটা ব্যক্তির দায়িত্ব দিয়ে দিলেন, ঠিক আছে। আর এই এক একটা এলাকাকে নায়িকা বলা হতো। নায়িকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নাম, ঠিক আছে। দু একবার পরীক্ষায় জিজ্ঞাসা করেছে, অনেকে কিন্তু এর নামও শোনেনি, বাইরে বেরিয়ে বলছে এটা কি জিজ্ঞাসা করেছে, নামও শোনেনি। নায়িকা কোন নায়িকা নামটি বা নায়িকা শব্দটি কোন সাম্রাজ্যের সাথে জড়িত? বলবে বিজয়নগর, ঠিক আছে। এক একটা ছোট ছোট প্রদেশকে, যেমন মুঘলরা কি বলতো, যেমন মুঘলরা সুবা বলতো, এরা সেটা বলছে নায়িকা, ঠিক আছে। চলো, তো আমরা দেখে নিই এই কৃষ্ণদেব রায় এটা চালু করেছিল শাসনের সুবিধার জন্য। তো যেমন দেখো, উনি সবচেয়ে প্রথম কে, সবচেয়ে হেড কে পুরো বিজয়নগর সাম্রাজ্যের? কৃষ্ণদেব রায় মানে রাজা, কিং, ওকে। তো উনি পুরো এলাকাটাকে বিভিন্ন নায়িকাতে ভাগ করেছিল। নায়িকা মানে কি, এটা মনে করবে যেমন আমাদের এখন স্টেট, তেমন স্টেট, ঠিক আছে। যদি বিজয়নগর সাম্রাজ্যটা একটা কান্ট্রি হয়, তাহলে এই নায়িকাগুলো এক একটা স্টেট। আর এই নায়িকাগুলো কি, যেমন তোমার জিনজি, তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, জিনজি, থাঞ্জাভুর, মাদুরাই, আমরা একটু আগে পড়েছি আগের ক্লাসগুলোতে। এই সমস্ত এক একটা নায়িকা ছিল, সেগুলো এক একটা ব্যক্তির হাতে উনি মানে ছেড়ে দিয়েছিলেন, যে তুমি এই জায়গাটা শাসন করবে, এখান থেকে যা ট্যাক্স পাবে আমার কাছে পাঠাবে। আবার যেমন মুঘলদের সময় যে মুঘলরা এক একটা প্রদেশে ভাগ করেছিল পুরো দেশটাকে। আবার আর ওকে বলা হতো নবাব। নবাবরা কি করলো, ওই প্রদেশগুলোকে কয়েকটি সুবাতে ভাগ করলো। তেমন নায়িকারা কি করলো, নিজেদের স্টেটকে কয়েকটা কয়েকটা ডিভিশনে ভাগ করলো, কয়েকটা ডিভিশনে, ঠিক আছে, কয়েকটা ছোট ছোট শাসন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনে ভাগ করলো। আর সেই এক একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন গুলো যে ব্যক্তিদের হাতে দায়িত্ব দিয়েছিল তাদেরকেই বলা হয় পলিগার্স, ঠিক আছে। তাহলে এখানে পলিগার্স কারা অ্যাকচুয়ালি বুঝতে পারলে, যে পলিগার্স কি, এই নামটা এলো কি করে, এটাই হলো পলিগার্সদের ব্যাকগ্রাউন্ড, রাইট।
নেক্সট চলো। তো কি হলো, আমরা যদি বেশ কয়েকটা আগের ক্লাসে আমরা চলে যাই, একদম প্রথমের দিকে যখন আমরা কর্ণাটিক ওয়ার পড়ছিলাম, তখন এই যে ছিল ওয়াল্লাজা। আচ্ছা বলো তো, ওয়াল্লাজা কার বংশধর? কোন এর এর পূর্বপুরুষের নাম কি? কোনো পূর্বপুরুষের নাম মনে আছে কারোর ওয়াল্লাজার? আনোয়ার উদ্দিন নাম মনে পড়ছে? আনোয়ার উদ্দিন। ওকে, সেই আনোয়ার উদ্দিনের এটা উত্তরসূরি। ঠিক আছে। তো যখন কর্ণাটিক ওয়ার হয়, আনোয়ার উদ্দিন মারা যায়। যখন আনোয়ার উদ্দিন কি হয়, যখন আনোয়ার উদ্দিন মারা যায়, তখন তখন ইংরেজরা, আনোয়ার উদ্দিন তো ইংরেজদের টিমে ছিল, ইংরেজরা ওয়াল্লাজাকে ওই কর্ণাটিকের নবাব করে দেয়। কত সালে? 1781 সালে। ওকে, মানে পুরো মানে ওয়াল্লাজাকে কর্ণাটকটা পুরো দিয়ে দেয় যে তুমি এই জায়গাটা চালাও। ঠিক আছে। এবারে যেহেতু ওয়াল্লাজার দায়িত্ব দিয়ে দিল, ওয়াল্লাজা বলল যে ঠিক আছে, আমি, ওয়াল্লাজা খুশি হয়ে ইংরেজদেরকে বলল যে তাহলে আমার এলাকায় কিছু কিছু ডিভিশনে, কিছু কিছু ডিভিশনে যে ট্যাক্সটা আসবে সেটা ইংরেজরা নেবে। ঠিক আছে, সেটা ইংরেজদেরকে দিতে হবে। এবার কেউ আমাকে বলো এই ডিভিশন গুলো এখন কাদের হাতে? এই দেখো, বিজয়নগর সাম্রাজ্য যখন ভেঙে গেল, যখন শেষ হয়ে গেল, পুরো বিজয়নগর সাম্রাজ্যটা এইভাবে ছোট 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 বিভিন্ন অঞ্চলে ভাগ হয়ে গেল। তার মধ্যে একটা ভাগ কি? তার মধ্যে একটা ভাগ দেখো কর্ণাটিক। ঠিক আছে। তাহলে বিজয়নগর সাম্রাজ্যের আমল থেকেই তো পলিগাররা ছিল। তাহলে এই ডিভিশন গুলো এখন কাদের হাতে আছে? বলবে স্যার এখন পলিগার্ডসদের হাতে আছে। তো পলিগার্ডসদের এখন কি করতে হবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ট্যাক্স দিতে হবে, যে যে ডিভিশনের দায়িত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেয়েছে। তো পলিগার্ডসরা সেটা রাজি নয়। ও বলল না, আমি হয় একেবারে রাজাকে দেব, না হয় আমি কাউকে দেব না। আমি ব্রিটিশদেরকে কেন দিতে যাব? পলিগার্ডসরা এটা খুব একটা স্যাটিসফাই ছিল না। ঠিক আছে। এই কারণে এই কারণে যখন ব্রিটিশরা দেখছে যে পলিগার্ডসরা আমাদেরকে মানে ট্যাক্স দিচ্ছে না, তাই ব্রিটিশরা পলিগার্ডসদের উপরে প্রথমে কি করলো? প্রথমে একবার অ্যাটাক করলো। ঠিক আছে। সেই অ্যাটাকে প্রথম যুদ্ধে পলিগার্সরা কি হলো? পলিগার্সরা জিতে গেল। ঠিক আছে। তারপরে আবার ইংরেজরা দ্বিতীয়বার আবার একবার অ্যাটাক করলো। দ্বিতীয়বার অ্যাটাক করার ফলে ইংরেজরা ফাইনালি জিতে গেল। যখন আর এই যুদ্ধগুলো হয়েছিল কত সালে? 1795 থেকে 1799 সালের মধ্যে পলিগার্সদের সাথে ইংরেজদের যুদ্ধ হয় কি নিয়ে? ট্যাক্স কালেক্ট করা নিয়ে। ঠিক আছে। আর যখন যুদ্ধগুলো হচ্ছিল, পলিগার্সদের হেড কে ছিল? কাট্টাবুমান নায়াকান। ঠিক আছে। এ ছিল পলিগার্সদের হেড, মানে নেতা। এই যুদ্ধটা নেতৃত্ব দিচ্ছিল, রাইট? ওকে, চলো, কাট্টাবোমান নায়াকান। তাহলে এটা ছিল পলিগার্সদের হিস্ট্রি। তাহলে এবার বোঝা গেল যে পলিগার্সরা কি হলো, ওদের সাথে ইংরেজদের কেমন সম্পর্ক। তাহলে এবার আমাকে বলো, তোমরা যারা ক্লাসে আছো, তো এখন ইংরেজরা আবার এত বছর পরে এসে, তার কয়েক বছর এই যখন যুদ্ধটা হলো, যদি ইংরেজরা আবার এখান থেকে ট্যাক্স কালেক্ট করতে চায়, পলিগার্সরা কি খুশি খুশি সেটা দেবে? এনি আইডিয়া? না স্যার, দেবে না। দেবে না। ওকে, এই কারণে তোমরা শুনবে যে যখন রাওয়াতওয়ারি ব্যবস্থা হয়, রাওয়াতওয়ারি ব্যবস্থাতে রাওয়াত মানে কি? রাওয়াত মানে হলো চাষি। এই ব্যবস্থাতে মিডিল ম্যান ছিল না। কেন ছিল না? কারণ এই মিডিল ম্যানটা কে? মিডিল ম্যানটাই তো পলিগার্স। আর ওদের সাথে তো অলরেডি ইংরেজদের যুদ্ধ হয়ে আছে। ওই কারণে ইংরেজরা যখন রাওয়াতওয়ারি মানে মাদ্রাজে যখন রাওয়াতওয়ারি সেটেলমেন্টটা চালু করার কথা ভাবলো, রাওয়াতওয়ারি ভূমি ব্যবস্থা, তখন ইংরেজদের গভর্নর কে ছিল? তখন ইংরেজদের গভর্নর ছিল থমাস মুনরো। ওকে, কত সালে? 1820 সালে। আর যুদ্ধটা কবে হয়েছে? 1795 থেকে 1799। তাহলে বেশ 20 বছর পেরিয়ে গেছে, 20-21 বছর। সম্পর্ক অলরেডি খাড়া হয়ে আছে, তিক্ত হয়ে আছে। তাই ইংরেজরা দেখলো যে পলিগার্সদের কাছে গিয়ে লাভ নেই, ওরা ওরা শুধু শুধু সময় নষ্ট হবে, ওরা আমাদেরকে ট্যাক্স দেবে না, আমাদের চাষিদের সাথে ডাইরেক্ট লিঙ্ক করতে হবে। ওকে, সো তাই কি হলো,
আহ মাদ্রাজের কিছু কিছু এলাকা, যেগুলো এক্সটেন্ডেড পার্ট, মানে যদি এই তোমার পুরো মাদ্রাজটা হয়, মানে একদম কিছু কিছু এলাকা, মানে প্রান্তবর্তী এলাকাগুলোতে থমাস মুনরো 1820 সালে কি চালু করলো? 1820 সালে রাওয়াত ওয়ারি ব্যবস্থা চালু করলো। ঠিক আছে, কে চালু করলো? থমাস মুনরো। কোন প্রেসিডেন্সিতে? মাদ্রাজ প্রেসিডেন্সিতে। ঠিক আছে, কেন না? কেন বেঙ্গল প্রেসিডেন্সি চালু করলো না? কারণ তখন তো স্যার বেঙ্গলে চিরস্থায়ী বন্দোবস্ত অলরেডি রানিং আছে, অলরেডি চলছে। এবার ওদের তো আরো অন্যান্য জায়গা খুঁজতে হবে, ওই জন্য মাদ্রাজ প্রেসিডেন্সিতে করলো। ঠিক আছে, আচ্ছা, কত সালে? 1820 সালে। আচ্ছা, মেনলি কোথায় প্রথমে শুরু করেছিল, যদি এই কোশ্চেনটাও পড়ে, কোথায় প্রথমে শুরু করেছিল? ক্যাপ্টেন আলেকজান্ডার বলে একজন ইংরেজদের ক্যাপ্টেন ছিল, সে প্রথমে এটা শুরু করেছিল টমাস মুন্ডের অর্ডারে বড়ামহল বলে একটা জায়গাতে। ঠিক আছে, মনে রাখবে, মাদ্রাজ প্রেসিডেন্সিতে বড়ামহল বলে একটা জায়গাতে। তো কি এই এই এটা মানে অ্যাকচুয়ালি কি আছে এটার উপরে? এই রাওয়াতওয়ারি ব্যবস্থাটা বলতে কি বোঝায়? যে চাষিরা, এরাই জমির ওনার হবে, চাষিরা চাষ করবে, তার 50% ট্যাক্স, 50%, সরি বলছি, তার 80 থেকে 90% ট্যাক্স কোথায় দেবে? ইংরেজদেরকে দেবে। ঠিক আছে, বোঝা গেছে? 80 থেকে 90% ট্যাক্স। তো প্রথম প্রথম যখন এটা শুরু হয়, তখন চাষিদের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। ঠিক আছে, ভীষণ, কেননা তুমি যা চাষ করছো তার 80 থেকে 90% ট্যাক্স তুমি ইংরেজদেরকে দিয়ে দিচ্ছ। মোটে 10 to 20% প্রফিট চাষিরা পাবে। তো এটা দিনের পর দিন ধীরে ধীরে এটা আস্তে আস্তে চাষিরা খুবই মানে নিঃস্ব হয়ে পড়ছিল। এই কারণে পরবর্তীকালে বিভিন্ন আইন এনে ওটাকে 80 থেকে 90%টাকে 50% করা হয়। বাট ততক্ষণে চাষিদের অবস্থা দুর্দান্ত খারাপ হয়ে যায়। ঠিক আছে, তো এই খারাপ হওয়ার, এবার আমরা একটু পড়ি চাষিদের নিয়ে, যে এদেরকে যে ল্যান্ড অনার করা হলো, এটা কিভাবে করা হলো? এদেরকে রাইট দেয়া হলো যে তোমার এটা হেরিডিটারি বা বংশ বিস্তারের দ্বারা তোমার এই ওনারশিপটা টিকে থাকবে। মানে কি? তুমি মারা গেলে তোমার ছেলে এর মালিক হবে, এরকম ভাবে। ঠিক আছে, বংশ বিস্তারের দ্বারা এই ওনারশিপটা টিকে থাকবে। আর এটাকে তুমি অন্য কারো মালিকানার হাতে ট্রান্সফারও করতে পারো, মানে এটা ট্রান্সফারেবল। ঠিক আছে, আমি মালিক আছি, আমি যদি মনে করি আমি আর এই জমিতে চাষ করতে পারছি না, আমার আর ক্যাপাসিটি নেই, আমি অন্য কারোর হাতে এটা ট্রান্সফারও করে দিতে পারি। ঠিক আছে, বা আমি যদি মনে করি, এই চাষিরা যদি মনে করে আমার কাছে তো ক্যাপাসিটি নেই, আমি মালিক থাকবো, বাট অন্যকে রেন্টে দিয়ে দেবো, অন্যজন রেন্টে দিয়ে দেবো। ভাই তুমি আমাকে কিছু টাকা ধার দাও, আর এই জমিতে তুমি চাষ করো, যা প্রফিট হবে তোমার। মানে কি এটা, এখানে জমি রেন্টেও দেওয়ার ব্যবস্থা থাকতো। ওকে, চাষিদের নিয়ে আমরা পড়লাম। এবারে করা হলো এই, মানে কিভাবে ঠিক হতো যে কোন জমিতে 80% ট্যাক্স নেওয়া হবে, কোন জমিতে 90% ট্যাক্স নেওয়া হবে, কোন জমিতে 50% ট্যাক্স নেওয়া হবে? এটা ঠিক হতো কিভাবে? কোনো একটা নির্দিষ্ট ফিক্স কিন্তু ছিল না। এখানে যেমন চিরস্থায়ী বন্দোবস্তে ফিক্সড ট্যাক্স ছিল, এখানে কিন্তু ফিক্সড ট্যাক্স তোমার ছিল না। এখানে জমিগুলোর উপরে সার্ভে করা হতো, ল্যান্ড সার্ভে করা হতো। ল্যান্ড সার্ভে করার ফলে একটা অ্যানুয়াল এগ্রিমেন্ট হতো, যে ভাই এই বছরের সার্ভেতে দেখা গেছে তোমার জমির এই কন্ডিশন, তো তুমি আমাকে এই X% শেয়ার দেবে, পরের বছর তুমি Y% শেয়ার দেবে, এইভাবে তুমি আমার শেয়ার দেবে। যে বছর ল্যান্ড সার্ভে অনুসারে আমরা দেখব যে তোমার জমির কি ক্ষমতা আছে, আর আমরা সেই সার্ভে হিসাবে তোমাকে আমরা পরিমাপটাও বলে দেবো কতটা ট্যাক্স আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, এটাই ছিল রাওয়াতওয়ারি ব্যবস্থা। ওই জন্য এটাকে রাওয়াতওয়ারি ব্যবস্থা বলছে, কেননা এখানে ডিরেক্ট ডিরেক্ট চাষিদের সাথে ইংরেজরা এখানে মানে কন্ট্যাক্ট করতো। মাঝখানে কোনো মিডিলম্যান আমার ছিল না, কেন অলরেডি মিডিলম্যান যে পলিগাসরা ছিল, এদের সাথে ইংরেজদের সম্পর্ক 1795 থেকেই খারাপ হয়ে আছে। ওই জন্য ওদেরকে আর মাঝখানে ঢোকায়নি। আর তাই এই সিস্টেমের নাম হলো রাওয়াতওয়ারি সিস্টেম। ওকে, ইজ ইট ক্লিয়ার? যদি কারো সমস্যা থাকে বলতে পারো, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড এগেন। ওকে, চলো নেক্সট। এবারে কথা হলো, এই রাওয়াতওয়ারি সিস্টেমটা একটা ফেলিওর হলো কেন? এটা ফেলিওর কেন হলো? এটাও কিছুদিন পরে গিয়ে ফেলিওর হয়েছে, বেশ কিছু বছর চলেছিল, তারপরে গিয়ে ফেলিওর হয়েছে। প্রথমে কি, যে ব্রিটিশদের, দেখো, আমি
আমি যদি বলি পুরো চাষিদের থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্যাক্সটা নেবে। এবার তুমি বলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে কোনো একটা অফিসারকে তো দায়িত্ব দেওয়া থাকবে যে আপনি এই ট্যাক্সটা নেবেন। মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা, ওটা তো একটা বিরাট বড় একটা কোম্পানি, ওর তো কোনো একটা স্টাফ বা কোনো একটা অফিসার্সকে দায়িত্ব দেওয়া থাকবে। তো যখন যে অফিসার এই এই কাজের চার্জ পেয়েছিল তারা এসে ভীষণ করাপশন করেছে, চাষিদের বলল ভাই তুমি তোমাকে আমাকে 80% জায়গায় তুমি আমাকে 70% দাও, 70% দাও, আর তুমি 30% রাখো, কিন্তু তুমি সার্টিফিকেটে সাইন করো যে তুমি আমাকে 80% দিয়েছো। মানে কি, ও এই অফিসারটা কোম্পানিকে 70% দিয়ে দেবে, বাকি 10% কোম্পানি নিজের বাড়ি নিয়ে যাবে, প্লাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে স্যালারিও পেয়ে যাবে, তাহলে ও 10% লাভ হয়ে গেল। এইভাবে ওরা ভীষণ করাপশন করতো। ঠিক আছে, যে অফিসারদের হাতে দায়িত্ব দিয়েছিল তারা ভীষণ করাপ্টেড ছিল। নেক্সট কি আছে এখানে, যে রাওয়াতরা ছিল তাদের ল্যান্ড ট্যাক্স পে করতে ভীষণ সমস্যা হতো। কখন 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 সমস্যাটা হতো, ধরো মনে করো তুমি সার্ভে করে গেলে, তুমি বছরে জানুয়ারি মাসে তুমি একটা অফিসার আসলো এসে এটাকে সার্ভে করে গেল। ঠিক আছে, সার্ভে করে দেখলো যে এখানে 10 বস্তা ধান এই জমি থেকে পাবো, তাহলে 10 বস্তা ধান পাবো। ও বলল ভাই তুমি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 8 বস্তা দেবে আর 2 বস্তা তুমি রেখে দেবে, কারণ তোমার সার্ভে অনুসারে তুমি এটাই আমাদের দিতে পারবে। ভালো কথা। কিন্তু দেখা গেল জুন মাসে বা আগস্ট মাসে প্রচন্ড প্রচন্ড ঝড় বৃষ্টি হলো। ঠিক আছে, মানে শস্য ক্ষেতের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেল, অলরেডি তো সার্ভে হয়ে গেছে। তো এখন জমিতে মাত্র মনে করো 8 বস্তা চাল হয়েছে, আর এই 8 বস্তা পুরোটা কে নিয়ে নিল, পুরোটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে নিল, আর চাষি পেল শূন্য, চাষি কিছু পেলই না। তো এই জন্য যখন কোনো ন্যাচারাল ক্যালামিটি হলো বা পরিবারের কেউ মারা গেল, ঠিক আছে, বা ষাঁড় মারা গেল, যে বলদটা নিয়ে চাষ করত, সে বছর ট্যাক্স দেওয়া ভীষণ ভীষণ কঠিন হয়ে পড়তো। এরপরে কি হতো, যে ল্যান্ডটা সার্ভে করতো মাঝে মধ্যে আছে এমন অযোগ্য লোক এসে সার্ভেটা করতো, সে ভালো করে সার্ভে করতে না পারায়, মনে করো জমিটার ক্যাপাসিটি 10 বস্তা ধান উৎপাদন করা, সে সার্ভে করে দেখলো এই জমিটা 15 বস্তা ধান উৎপাদন করতে পারবে, দে ভাই তুই আমাকে 13 বস্তা দিবি আর তুই 2 বস্তা নিবি। তাহলে জমিটিতে তো ধান উঠবে মাত্র অ্যাকচুয়ালি 10 বস্তা, তার মানে সার্ভে ঠিকঠাক হয়নি। তো সার্ভেতেও গন্ডগোল থাকতো। ঠিক আছে, স- আমাদের রং সার্ভে এখানে মাঝে মধ্যে করা হতো, এবং তখন ভুক্তভোগী কে হতো, কৃষকরাই হতো। তো এই সমস্ত কারণে এটাও একটা সময় গিয়ে ফেলিওর হয়ে যায়। ক্লিয়ার? নেক্সট, এবার রায়তওয়ারি ব্যবস্থা কোথায় কোথায় শুরু হয়েছিল। প্রথমে মাদ্রাজ প্রেসিডেন্সি উত্তর দিকেতে শুরু হয়। ঠিক আছে, তারপরে বম্বে প্রেসিডেন্সিতে শুরু হয়। ঠিক আছে, সিন্ধ অঞ্চলে শুরু হয়, মানে পাঞ্জাবের দিকে শুরু হয়। এই 3টে জায়গায় মেনলি রাওয়াতওয়ারি ব্যবস্থা, এবং আসামের দিকে এটা শুরু হয়েছিল, এই 4টে জায়গাতে। ঠিক আছে, এই 4টে জায়গাতে এটা চলেছিল। ওকে, চলো এবার আমরা যাব মহলওয়ারি সিস্টেম। ঠিক আছে, আচ্ছা মহলওয়ারি সিস্টেমের মহল কথাটার মানে কি, মহল কথাটার মানে হলো ভিলেজ। ওকে, মহলবাড়ি সিস্টেম, যেমন ওখানে রাউত রাউত কথাটার মানে চাষি ছিল, তেমন এখানে মহল কথাটার মানে হলো ভিলেজ। ওকে, মহলবাড়ি সিস্টেমের সময় অ্যাকচুয়ালি ইংরেজদের গভর্নর কে ছিল, হল্ট ম্যাকেনজি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহু বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করবে এটা, তাদের জানা নেই। ঠিক আছে, হল্ট ম্যাকেনজি। ওকে, চলো এবার দেখো মহলওয়ারি সিস্টেমটা অ্যাকচুয়ালি কোথায় এটা তৈরি করবে, এরা ঠিক করে নর্থ ইন্ডিয়াতে, এরা ভাবে যে আমরা এটা তৈরি করব, কেননা অলরেডি মাদ্রাজে হয়ে গেছে, বেঙ্গলে তো চলছে, মানে নর্থের দিকে এবার বাকি আছে, তাহলে নর্থ ইন্ডিয়াকে টার্গেট করলো যে ওখানে আমরা একটা ল্যান্ড সিস্টেম চালু করব, ট্যাক্স নেওয়া। ঠিক আছে, এবারে পার্মানেন্ট সেটেলমেন্ট ওখানে করা যায়নি, ওখানে রাওয়াতওয়ারি সেটেলমেন্টও করা যায়নি, কেননা এই দুটো অলরেডি চলছে, নতুন কোন একটা সেটেলমেন্ট করবে। তাহলে কি করা যেতে পারে? ঠিক আছে, 1822 সালে এই কনসেপ্টটা প্রথমে আনলো হল্ট ম্যাকেনজি। তাহলে মহলবাড়ি সিস্টেম কবে শুরু হয়? 1822 সালে। কে? হল্ট ম্যাকেনজি। কোথায় কোথায় হয়েছিল?
উত্তর পশ্চিম ভারতে, কিছু সেন্ট্রালের কিছু পার্টে, মানে আমাদের মধ্যপ্রদেশের দিকে, একদম ভারতবর্ষের মাঝখানে, আর পাঞ্জাবে। ঠিক আছে, এই জায়গাগুলোতে এই সিস্টেমটা শুরু হয়েছিল। কবে? 1822 সালে। এবার শোনো, এবার এখানে ওরা দেখছে যে কেন মহলবাড়ি নামটা দিয়েছে। এবার তোমরা বুঝতে পারবে, প্রথম তো ওরা মহলবাড়ি নাম দেয়নি, প্রথম ওরা নাম দিয়েছিল আমরা একটা ল্যান্ড সিস্টেম চালু করব। এবার কি ধরনের সিস্টেম হবে সেটা অনুসারে নামকরণটা হবে। এবার দেখলো, এই যে যে সমস্ত জায়গায় আমরা টার্গেট করছি, এই জায়গাগুলো মেনলি গ্রামীণ জায়গা, এগুলো ভিলেজ জায়গা। আর তখনকার দিনে ভিলেজ কেমন ছিল জানো তো? মনে করো এই একটা গ্রাম আছে, এই গ্রামের মধ্যে মাত্র দুটো ল্যান্ড আছে। ঠিক আছে, আর এখানে এখানে অনেক মানুষ আছে। ঠিক আছে, তখনকার দিনে গ্রাম, মানে 1822 সালের যখন কথা বলছি আমি, এই 1822 সালের দিকে এখানে গ্রামটা এমন ছিল যে এই পুরো জমিটো, এই জমি দুটো সকলের। এখন কি হয়, আমাদের এই জমিটা আমার, এই জমিটা আমার কাকার, এই জমিটা আমার পিসি মশাইয়ের, এই জমিটা অমুক লোকের, এরকম ভাগ ভাগ করে না? তখন এরকম ভাগ ছিল না। এই যে আমাদের গ্রামে মোট এই দুটো জমি আছে, এই দুটো জমি আমরা সবাই মিলে চাষ করব, আর এখানে যা যা হবে আমরা সবাই ভাগ করে নেব। ঠিক আছে, তার মানে কি, এখানে জমির কোনো মালিকানা ছিল না, কোনো ব্যক্তিগত মালিকানা তখনকার দিনে গ্রামে ছিল না। তাহলে জমি তো আছে, ব্যক্তিগত মালিকানা নেই। তাহলে হল ম্যাকেঞ্জি ভাবলো যে ভাই, আমি যদি জমি থেকে ট্যাক্স নিই, তাহলে কোনো একজন ব্যক্তিকে তো দিতে হবে। দেখো, সবসময় কোনো অ্যাডমিনিস্ট্রেশন এইভাবেই চলে। এখন যেমন মনে করো একটা সিএম আছে, আমাদের রাজ্যের সিএম আছে। তো পুরো রাজ্যটা তো পুরো আমাদের স্টেটটা তো অনেকগুলো ডিস্ট্রিক্টে ভাঙা না, অনেকগুলো ডিস্ট্রিক্টে, নর্থ 24 পরগনাস, সাউথ 24 পরগনাস, বর্ধমান, তারপরে হুগলি, অনেকগুলো স্টেটে ভাঙা। তো উনি কি করবে, উনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ডিএম দেবে, একজনকে দায়িত্ব দেবে, একটা করে ডিএম বসাবে। ডিএম এর থেকে যা হিসেব নিকেশ উনি বুঝে নেবে। ডিএম এর, এবার এক একটা ডিস্ট্রিক্টের মধ্যে তো অনেক সাব ডিভিশন আছে, ডিএম এর কাজ কি, ওই সাব ডিভিশন গুলোতে প্রত্যেকটাতে এক একটা এসডিও কে বসানো, যে যা সাব ডিভিশন ওই একটা লোকের থেকে উনি বুঝে নেবে। এইভাবেই অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটা চলে। ঠিক আছে, তো ওই জন্য ম্যাকিনজি কি ভাবলো, যে এই দুটো গ্রাম থেকে কি কি হবে, আমি তো সবার সাথে হিসেব নিতে যাব না, আমার একজন দরকার। আর দেখলো, তখনকার দিনে গ্রামের যে জমিদার থাকতো, সেই জমিদারকে বলা হতো লাম্বারদার। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাম্বারদার শব্দটা মহলবাড়ি সিস্টেমের সাথে যুক্ত, লাম্বারদার। তো এই লাম্বারদারকে উনি ঠিক করলো, এই লাম্বারদারকে দায়িত্ব দিল যে পুরো গ্রাম থেকে যতটা রাজস্ব উঠবে, যতটা রেভিনিউ উঠবে, এটা তুমি কালেক্ট করবে, তুমি এটা কালেক্ট করে তুমি এটা ব্রিটিশদেরকে পাঠাবে। ঠিক আছে, এটাই হলো মহলবাড়ি সিস্টেমের নিয়ম। তাহলে এবার কালেক্টটা কাদের থেকে করবে? কালেক্টটা করবে চাষিদের থেকে। ঠিক আছে, তাহলে চাষিরা চাষ করবে, কিন্তু কালেক্ট করবে কে? জমিদার। আর জমিদারকে বলা হয় লাম্বারদার, সে দেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। এটাই হলো আমাদের মহলবাড়ি সিস্টেম। রাইট? ওকে। এবং এটা কি হতো, এই যে রিভিনিউ কি হবে, রিভিনিউ কত হবে না হবে, সেই রিভিনিউটা, এটাও কিন্তু ফিক্স ছিল না, এটাও কিন্তু ফিক্স ছিল না। এটা একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটা চেঞ্জ হতো। ঠিক আছে, কেননা এই যে লাম্বারদার, এনার দায়িত্ব ছিল প্রত্যেক বছর জমির উপরে ক্যালকুলেট করা, যে কত জমি হতে পারে, কত রাজস্ব হতে পারে এবছর, সেইভাবে আমি এটাকে, ট্যাক্সটাকে আমি পাঠাবো। ঠিক আছে, ওকে। এটাই আমাদের ছিল মহলবাড়ি সিস্টেম। তাহলে আমাদের এখানে যে মেন মেন ল্যান্ড সিস্টেম গুলো ছিল, সেটেলমেন্ট গুলো ছিল: পাঁচতলা বন্দোবস্ত, একতলা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, রাওয়াতবাড়ি এবং মহলবাড়ি। কারোর কোনো প্রশ্ন? ওকে, চলো, তাহলে আমরা এবার যাব নেক্সট। এই পার্টটা আমাদের ক্লোজ হয়ে গেল। বেঙ্গল অলরেডি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে নিয়েছে,
নিয়ে নেওয়ার পরে এলাহাবাদের সন্ধি করে 24 লাখ টাকা কেন দিয়েছিল দ্বিতীয় শাহ আলমকে? এমন একটা জিনিস নিল, যে জিনিসটা নেওয়ার পরে এইসব অকাজ কুকাজ ওরা করছিল, ল্যান্ড সিস্টেম গুলো করছিল। আচ্ছা, সেই জিনিসটা কি যেটা নেওয়ার পরে ওরা এটা করছিল? এনিওয়ান? স্যার দিওয়ানি রাইটস। দিওয়ানি রাইটস। দিওয়ানি রাইটস মানে কি? ট্যাক্স কালেক্টর। ঠিক আছে, ল্যান্ডেড ট্যাক্স কালেক্টর। তো ল্যান্ডেড ট্যাক্স কালেক্টর পেয়ে গেল বাংলা, বিহার, উড়িষ্যা, তারপরে এইসব করছে। তো বাংলা, বিহার, উড়িষ্যার উপরে এখন দাবিয়ে রাজ করছে কারা? ইংরেজরা। ঠিক আছে, এবারে আমি বলেছিলাম আর বিভিন্ন আঞ্চলিক শক্তি ছিল না। এবার দেখবো মহীশূরকে কিভাবে ইংরেজরা নিয়ে নিল। তার আগে যেমন একটু জল দিচ্ছে, আমরাও একটু জল খেয়ে নিই। ওকে, চলো। ওকে, আচ্ছা তোমাদেরকে না আমি এখন নোট দিচ্ছি না, একেবারে যখন মারাঠা, এর পরের ক্লাস যখন মারাঠাটা পড়িয়ে নেবো, মাইসুর, মারাঠা আর ল্যান্ড সেটেলমেন্ট একসাথে নোট দেবো। ঠিক আছে? তোমরা বাড়িতে নিজেদের বইয়ে তোমরা কি মানে এগুলো চর্চা করছো তো? আমার ক্লাসগুলো করার পরে তোমরা নিজেদের বই থেকে সেটা পড়ছো তো? হ্যাঁ স্যার। হুম, ভেরি গুড। সবসময় মনে করবে আমাকেও সেই লিস্টে রাখবে। যদি আমি কখনো যদিও সেটা বলি না, বাট যদি কখনো বলি, আমার কথাও বিশ্বাস করবে না। যদি কোনো শিক্ষক বা কোনো দাদা, কোনো দিদি, কোনো বন্ধু বান্ধব যদি বলে যে এই নোটস থেকেই সব আসবে, বা এই নোটসই পড়লেই হয়ে যাবে, মনে করবে সে ভুল বলছে। বইয়ের বিকল্প কখনো কিছু ছিল না, কখনো কিছু থাকবে না। ওকে, এটা সবসময় মাথায় রাখবে। কারণ যে নোটসটা বানিয়েছে সেও বইয়ের সাহায্য নিয়েই বানিয়েছে। বাট আমি তোমাদের নোটসটা কেন দিচ্ছি? বই থেকে যেহেতু রিভিশন করা টাফ হবে, তাই নোটটা আমি খুবই প্রিসাইজ ওয়েতে দিচ্ছি, তোমরা যাতে রিভাইজটা চটপট করে নিতে পারো। ঠিক আছে, চলো। সো বেঙ্গলের পরে এবার ইংরেজদের লক্ষ্য কি? ইংরেজদের লক্ষ্য হলো মাইসুর। ঠিক আছে, দেখো। সো মহীশূর মেনলি, মহীশূরের এটার বাংলা প্রোনাউন্সিয়েশন হলো মহীশূর। মহীশূর মেনলি ইংরেজরা নিয়েছে কিভাবে? 4টে যুদ্ধ করে। ইংরেজদের সাথে 4বার যুদ্ধ হয়েছিল মহীশূরের। তারপরে 4বারের যুদ্ধের পরে ফাইনালি মহীশূরকে পুরোপুরি ক্যাপচার করে নিল। তো মহীশূরকে কিভাবে নিয়েছে এটা দেখতে গেলে আমাদেরকে মেনলি 4টে যুদ্ধের উপর দিয়ে আমাদের যেতে হবে, যে কিভাবে আস্তে 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 মহীশূরকে ইংরেজরা নিয়ে নিল। রাইট? ওকে, চলো আমরা এখন মহীশূরের ব্যাকগ্রাউন্ডটা দেখব, যে মহীশূরটা কিভাবে এলো, এই রাজ্যটাই বা কিভাবে এলো। এই 4টে যুদ্ধ যাওয়ার আগে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে চেক করব। ঠিক আছে, দেখো। প্রথমে আমি তোমাদের কি বললাম, যে কৃষ্ণদেব রায় যে বিজয়নগরের রাজা ছিল, ওনার আমলে বিজয়নগর সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার ভাবে ছড়িয়ে পড়েছিল। ওকে, এবার যখন তুমি দেখবে তোমার পরিবারে তুমি যখন চাকরি পাবে, তোমার কোনো দাদা বা বোন থাকলে বা ভাই থাকলে সেও যখন চাকরি পাবে, যখন তোমাদের ফ্যামিলিতে ধীরে 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 অগ্রগতি করবে, তোমাদের কিন্তু সবচেয়ে বেশি যদি কেউ সেটা দেখে জেলাস ফিল করে, এনভি ফিল করে, হিংসা ফিল করে, সেটা করবে তোমার কোনো না কোনো প্রতিবেশী। ঠিক আছে, ঠিক তেমন মহীশূর, সরি, বিজয়নগর সাম্রাজ্য যখন প্রচন্ড ভাবে মানে এগিয়ে যাচ্ছে, ভীষণ অগ্রগতি করছে, ভীষণ ডেভেলপ করছে, তখন এর দেখে মানে হিংসা কারা করছে? এর প্রতিবেশী রাজ্যগুলো। কারা কারা? যেমন বিজাপুর, আহমেদনগর, বেরার, বিদার, গোলকোন্ডা, এরা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যাচ্ছে যে এতটা এগিয়ে আসছে কেন, দুদিন পরে তো আমাদেরকেও নিয়ে নেবে। ঠিক আছে, তাই কি করলো, এরা সবাই একত্রিত হলো, একত্রিত হওয়ার পরে একটা টিম তৈরি করলো এবং বিজয়নগরের উপরে অ্যাটাক করলো। আর সেই যুদ্ধটাকে আমরা বলি ব্যাটেল অফ তালিকোটা। তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? 1565 সালে। ঠিক আছে,
মনে থাকবে বিজয়নগর সাম্রাজ্য একটু আগেই পড়লাম 1336 সালে এস্টাবলিশ হয়। এই যুদ্ধটা কিন্তু খুবই ভাইটাল, প্রচুরবার পরীক্ষায় জিজ্ঞাসা করেছে তালিকোটার যুদ্ধ কবে হয়েছে আর কাদের মধ্যে হয়েছে। ঠিক আছে, বিজাপুর, আহমেদনগর, বেরার, গোলকোন্ডা এদের একটা টিম ছিল আর বিজয়নগর টিম ছিল। এতে কি হয়, এতে এই টিমটা উইন হয়, মানে এরা এখানে জয়লাভ করে, আর এখানে ডিফিট হয় মানে হেরে যায় কে, হেরে যায় বিজয়নগর সাম্রাজ্য। ঠিক আছে, এবার যখন বিজয়নগর সাম্রাজ্য হেরে গেল তখন এখানে ছোট্ট করে একটা রাজ্যের তৈরি হলো, সূচনা ঘটলো, সেটা হলো মহীশূর, মানে মহীশূর। ঠিক আছে, এই 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 মহীশূর যখন এই রাজ্যের, এই মানে রাজ্যের সূচনা হলো, তখন এখানে কোন বংশ শাসন করত? তখন এখানে শাসন করত ওয়াদিয়ার ডাইনাস্টি, মানে ওয়াদিয়ার বংশ। ডাইনাস্টি মানে বংশ। ওকে, তাহলে মহীশূরে সর্বপ্রথম কোন বংশ শাসন করছে? ওয়াদিয়ার রাজবংশ। ঠিক আছে, 1 মিনিট, আমি একটু চার্জটা দিয়ে দিই। আচ্ছা, তাহলে ওয়াদিয়ার ডাইনাস্টির সূচনা কবে হলো? ওয়াদিয়ার ডাইনাস্টির সূচনা হলো তোমার 1612 সালে, ব্যাটেল অফ তালিকোটার পরে। ঠিক আছে, ব্যাটেল অফ তালিকোটা হয়েছিল 1565, তারপরে ওয়াদিয়ার ডাইনাস্টির সূচনা হলো, ওয়াদিয়ার বংশের সূচনা হলো, আমি বাংলাও লিখে দিই, 1612 সালে। ঠিক আছে, প্রথমে দেখো, প্রথমে ওয়াদিয়ার বংশ কতটুকু ছিল? এইটুকু ছিল না। এই ওয়াদিয়ার রাজবংশটা সবচেয়ে বেশি, মানে এই মাইসুর সবচেয়ে বেশি এলাকা জুড়ে শাসন করেছিল কার আমলে? সেটা ছিল তোমার কৃষ্ণ রাজা ওয়াদিয়ার টু। ঠিক আছে, কৃষ্ণ রাজা ওয়াদিয়ার সেকেন্ড। ঠিক আছে, 1734 সালে ইনি মেনলি ওখানে রাজত্ব করত। এবারে ইনি ছিলেন ভীষণ একটা এন্টারটেনিং একটা লোক। মানে কি, এনার রাজ্য শাসন বাদ দিয়ে বাকি সবকিছু ভালো পারতো, শুধু রাজ্যটা শাসন করতে পারতো না ভালো করে, বাকি সবকিছু ইনি ভালো পারতো। তো কেন স্যার এটা হলো? আচ্ছা, এর আগে আমি এটাও বলে দিই, যদি কখনো জিজ্ঞেস করে, এই ওয়াদিয়ার ডাইনাস্টি কেমন কিংডম ছিল? এটা একটা হিন্দু কিংডম ছিল, রাইট? হিন্দু কিংডম ছিল, চলো এটাও মনে রাখবে। ওকে, এবারে এনার আমলে ওয়াদিয়ার ডাইনাস্টি সবচেয়ে বেশি ডেভেলপ হয়। ঠিক আছে, এবারে তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার যদি ইনি এন্টারটেনিং মানে আমোদ প্রমোদ করা বিলাসবহুল রাজা হয়, তাহলে এনার আমলে এতটা দূর কেন, মানে এতটা ডেভেলপ কেন হবে? ইনি তো আপনি বললেন রাজ্য শাসন বাদ দিয়ে বাকি সবকিছু করতো। এনার আমলে রাজ্যটা এত ডেভেলপ হওয়ার কারণ হলো এই দুটো ব্যক্তি। ঠিক আছে, এই দুটো ব্যক্তিকে, একজন হলো নানরাজ আর একজন হলো দেবরাজ। এনারা ছিলেন দুজন মিনিস্টার, খুবই পাওয়ারফুল মিনিস্টার এবং খুবই স্ট্র্যাটেজিক ওয়েতে এরা চিন্তা ভাবনা করতো। ঠিক আছে, এনারা দুজনেরা এদের মানে কৃষ্ণরাজ সেকেন্ডের সাথে এনারা দুজনে সাথে ছিল, তাই রাজ্যটা এত দূর পর্যন্ত ডেভেলপ করেছিল। ঠিক আছে, তাহলে নানরাজ আর কি, আর একজন হলো দেবরাজ। ঠিক আছে, এই দুজনের থাকার কারণে ইনি অযোগ্য হওয়া সত্ত্বেও রাজ্যটা ডেভেলপ করেছিল সবচেয়ে বেশি। ওকে, নেক্সট, এবারে যখন কৃষ্ণ রাজা ওয়াদিয়ার সেকেন্ড রাজত্ব করছে, তখন এবার দেখো একটা একটা রাজ্যে কি হয়, একটা রাজ্যে আর্মি থাকে, মিনিস্টার থাকে, আর্মি থাকে, বিভিন্ন এন্টারটেনিং লোক থাকে, যেমন আকবরের আমলে তানসেন ছিল সঙ্গীতজ্ঞ, কবিরা থাকে, তাই না? তো আর্মিদের মধ্যে আবার ভাগ থাকে, কেউ কেউ ভালো তোমার ফায়ার করতে জানে, কেউ কেউ ভালো তোমার এখানে তোমার কি বলবো ফাইট করতে জানে, কেউ কেউ ভালো তোমার প্ল্যানিং করতে জানে, আবার কেউ কেউ ভালো ঘোড়া চালাতেও পারে। এরকম এই ওয়াদিয়ার ডাইনেস্টিতে মহীশূর আর্মিতে হর্সম্যান হিসাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট
হর্সম্যান হিসাবে সর্বপ্রথম এন্ট্রি হয় হায়দার আলীর। ইনি সর্বপ্রথম ওয়াদিয়ার ডাইনাস্টির যে মহীশূর আর্মিটা ছিল, সেই মহীশূর আর্মিতে হর্সম্যান হিসাবে সর্বপ্রথম এন্ট্রি নেয় কে? হায়দার আলী। তাহলে হায়দার আলী প্রথম জীবনে কি ছিলেন? একজন অশ্বারোহী ছিলেন, ঠিক আছে, ওয়াদিয়ার ডাইনাস্টিতে। ইনি খুব আনএডুকেটেড ছিলেন, মানে অশিক্ষিত ছিলেন, বাট ইনি খুবই বুদ্ধিমান ছিলেন এবং খুবই সাহসী ছিলেন, খুবই সাহসী ছিলেন, খুবই ইন্টেলেকচুয়াল এবং খুবই ডেয়ারিং মানে কি? সাহসী, খুবই সাহসী ছিলেন। এটা থাকাকালীন ধীরে ধীরে উনি হর্সম্যান থেকে উনি প্রমোশন পেতে পেতে কোথায় এলো? উনি কমান্ডার ইন চিফ হয়ে গেল। সেই কমান্ডার ইন চিফ, ঠিক আছে, ডেঞ্জারাস একটা পোস্ট, ঠিক আছে, ডেঞ্জারাস একটা পোস্ট। কেন? আমরা দেখেছি যতবার যে কমান্ডার ইন চিফ হয়েছে সেই পরবর্তীকালে গিয়ে কি হয়েছে? সিংহাসনে বসেছে, ঠিক আছে। তো সেই ডেঞ্জারাস পোস্টে এখন চলে এলো কে? হায়দার আলী, রাইট? তাহলে হায়দার আলী ফিউচার ভালো হবে না খারাপ হবে? আশা করছি ভালো হবে, দেখা যাক কি হয়। কেননা যদি আমরা প্রমোশনাল অ্যাসপেক্টে ভাবি, যে কমান্ডার ইন চিফের পরে প্রমোশনটা কি? সোজা রাজা, তাই তো? চলো, এত এত আমরা আগের ক্লাস থেকে সেটাই দেখে এসেছি, আর সেটাই হলো এবারে, ঠিক আছে। কি করছে? যখন মহীশূর, দেখো আমি একটু আগেই বললাম বিজয়নগর সাম্রাজ্যের আমলে, বললাম যে বিজয়নগর সাম্রাজ্য যখন ডেভেলপ করছে, সবচেয়ে বেশি ভয়ে এবং হিংসায় কারা আছে? হলো তার প্রতিবেশী রাজ্যটা। ঠিক তেমন মহীশূরও যখন কৃষ্ণরাজ ওয়াদিয়ার সেকেন্ডের আমলে ডেভেলপ করছে, তখন ভয়ে বলো বা জেলাস ফিল করছে কে? এর প্রতিবেশী রাজ্য। কিন্তু স্টিল তুমি দেখো মারাঠা কত বড় জায়গা নিয়ে আছে, দেখো কি বিশাল জায়গা নিয়ে আছে মারাঠা, ঠিক আছে, দেখো এত বড় জায়গা নিয়ে আছে, স্টিল মারাঠা কার উপরে অ্যাটাক করছে? মহীশূরের উপরে অ্যাটাক করছে। হায়দ্রাবাদের যে নিজাম, সেও কার উপরে অ্যাটাক করছে? মহীশূরের উপরে অ্যাটাক করছে। এর ফলে আস্তে আস্তে কৃষ্ণ রাজা ওয়াদিয়ার সেকেন্ড ইনি কিন্তু উইক হয়ে পড়ছিল, ঠিক আছে, ইনি ভীষণ উইক হয়ে পড়ছিল বারবার অ্যাটাক করার ফলে। তো ওই সময় মহীশূরের হাল কে ধরলো? 1761 সালে মহীশূরের হাল ধরলো হায়দার আলী, ঠিক আছে। তাহলে আমরা সেম আমাদের ভাবনা মিলে গেল যে স্যার কমান্ডার ইন চিফ মানে সেনাপতি যে হয়েছে তার পরবর্তীকালে রাজা কিন্তু সেই হয়েছে, এখানেও তাই হলো, ঠিক আছে। 1761 সালে রাজ্যকে বাঁচাতে কৃষ্ণ রাজা ওয়াদিয়ার সেকেন্ড কি বললো? ভাই হায়দার আলী আমাকে বাঁচাও, আমি আর পারছি না, তুমি এদের থেকে আমাকে রক্ষা করো। হায়দার আলী রাজ্য বাঁচানোর হাল ধরলো এবং কোন পোস্ট হোল্ড করলো? কিং পোস্ট হোল্ড করলো, রাইট? ওকে, তাহলে হায়দার আলী কবে সিংহাসনে বসেন? 1761 সালে, ঠিক আছে, মহীশূরের সিংহাসনে বসেন। এবারে কথা হলো, বলবে স্যার হিংসাটা কেন করছে? এলাকা তো বড়, আমরা না হয় বিজয়নগর সাম্রাজ্যের সময় কি দেখলাম, যে বিজয়নগর সাম্রাজ্য সবচেয়ে বড় ছিল, বাকিগুলো ছোট ছোট ছিল। কিন্তু এখানে তো স্যার মারাটা খুবই বড়, হায়দ্রাবাদের নিজামও বেশ ভালোই ক্ষমতা, ভালোই পাওয়ারফুল, তাহলে অ্যাটাক করবে কেন এইটুকু একটা পুচকে একটা রাজবংশ? কারণ আছে। কি কারণ আছে? এই যে মানে মহীশূর এলাকাটা ছিল না, এটা ভীষণই একটা ডেভেলপড এলাকা ছিল। তোমরা সবাই পুষ্পা দেখেছো আশা করি, ঠিক আছে। এখানে যে চন্দন গাছ ছিল, চন্দন গাছ ভীষণ মাপের এখানে বেশি ফলন হতো। চন্দন কাঠ একটা মানে মানে আর কি রাজ্যের ইনকামের বড় রাস্তা। এখানে বিভিন্ন হাতে তৈরি শিল্প হতো, হাতে তৈরি শিল্প এখানে বিভিন্ন মানুষরা জানতো, তারা করতো। এখানে বেশ সুন্দর বন্দর ছিল, যেটা বাণিজ্যের জাহাজের জন্য খুবই অনুকূল, ঠিক আছে, বন্দর ছিল। এখানে যে তোমরা সবাই কেজিএফ দেখেছো আশা করি, কেজিএফ ফার্স্ট, কেজিএফ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, এখানে কোলার সোনার খনি ছিল, গোল্ড মাইন ছিল, ঠিক আছে। কেননা মহীশূর তো কর্ণাটকের মধ্যে পড়ছে, তাই না, বর্তমানে যে কর্ণাটক, তো কোলার গোল্ড মাইন ছিল। এখানে অনেক উর্বর ভূমি ছিল। তো এতগুলো থাকার কারণে এই এলাকার ডেভেলপটা ভীষণ হচ্ছিল, আর সেটা দেখে হিংসা করছিল কারা? হিংসা করছিল মারাঠা এবং নিজামরা, রাইট? তারপরে হাল ধরলো কি 1761 সালে মারাঠা নিজামদের সাথে
মানে ভালোভাবে যুদ্ধ করে মোটামুটি একটা ব্যালেন্সে নিয়ে চলে এলো। ঠিক আছে, মহীশূর রাজ্যবংশটা খুব একটা ক্ষতি কিন্তু হতে দেয়নি। এবং তারপরে যেটা সবচেয়ে আগে উনি করলেন, এই যে পলিগার্স ছিল, পলিগার্স, এরা যে নিজেদেরকে ওই স্বাধীন ভেবে নিয়ে এরা যে মানে নিজেদের মতো চালিয়ে যাচ্ছিল, হায়দার আলী যখন সিংহাসনে বসলো উনি প্রথমে অ্যাকশন নিল কাদের উপরে? পলিগার্সদের উপরে, যে ভাই বেশি বাড়াবাড়ি করো না, তুমি কিন্তু তোমার আয়ত্তের মধ্যে থাকবে। ঠিক আছে, ওদেরকে ঠিকঠাক কন্ট্রোলে আনলো। ওকে, বেশ কিছু ওদের সাথে যুদ্ধ করলো, বল্লাপুরে, বিদনুরে, এইসব তোমাদের জানতে হবে না, শুধু এটুকু যেন পলিগার্সদেরকে নিজের কন্ট্রোলে নিয়ে আসলো। ঠিক আছে, এবং হায়দ্রাবাদকে, তাহলে এখান থেকেও ট্যাক্স পাচ্ছে। হায়দ্রাবাদকে আমি যে বললাম এতগুলো হায়দ্রাবাদে ফ্যাসিলিটি আছে, চন্দন শিল্প, বন্দর, ঠিক আছে, উর্বর ভূমি, সোনার খনি, এগুলোকে কাজে লাগিয়ে হায়দ্রাবাদকে খুব বেশি উন্নতির পথেও নিয়ে যাচ্ছে এখন কে? হায়দার আলী। মানে হায়দ্রাবাদে দুর্দান্ত লেভেলের এখন কিংশিপ চলছে, রাজত্ব চলছে। ঠিক আছে, ভালো শান্তিতে ওরা থাকছে। 1761 থেকে শুরু হলো। এরপরে ওই 1761 শেষের দিকে হায়দ্রাবাদের রাজা মাধব রাও হায়দ্রাবাদের উপরে হায়দ্রাবাদ বলছি, মারাঠা রাজা মাধব রাও, মারাঠা রাজা ছিল কে? মাধব রাও, হায়দ্রাবাদের উপরে একটা দুর্দান্ত লেভেলের অ্যাটাক করলো। এবং হায়দার আলী কোনোভাবেই সেই অ্যাটাকের জন্য তৈরি ছিল না, কেননা মাধব রাও বিরাট লেভেলের যোদ্ধা ছিলেন। ঠিক আছে, খুব দুর্দান্ত লেভেলের রাজা ছিল, হায়দ্রাবাদ খুব একটা ওনার সাথে পেরে উঠলো না। তাহলে 1761 সালে মার খেলো কে? হায়দার আলী। আবার 1766 সালে মাধব রাও, 1766 সালে, আবার 1771 সালে, পরপর দুবার অ্যাটাক করলো কার উপরে? হায়দার আলীর উপরে। আবার মার খেলো কে? আবার মার খেলো হায়দার আলী। মোটামুটি সেভ করলো, কিন্তু বেশ খেলো, ভালোই খেলো, মার খেলো আর কি। তাহলে এখন হায়দার আলীর অবস্থা খুবই খারাপ। মাধবরাও এসে যখন তখন এসে মেরে যাচ্ছে, মাধবরাওর সাথে পেরে উঠছে না। তারপরে হঠাৎ একদিন হায়দার আলী ঘুম থেকে উঠে সুখবর শুনলো যে 1772 সালে মাধবরাও মারা যান। ঠিক আছে, 1771 সালে মেরে গেছে। ঠিক আছে, শেষ মারটা মেরে গেছে। 1772 সালে দেখলো হায়দার আলী, খবর শুনলো যে মাধবরাও মারা যান। সঙ্গে সঙ্গে হায়দার আলী তৈরি হলো, এবং 1774 আর 1776 সালে পরপর দুবার হায়দার আলী আবার কি করলো? মারাঠাদের উপরে অ্যাটাক ব্যাক করলো। অ্যাটাক ব্যাক করে যে সমস্ত রাজ্য, যে সমস্ত অংশগুলো মারাঠারা নিয়ে নিয়েছিল, সেগুলো সবই কি করলো? সবই রিটার্ন নিয়ে নিল, যে ভাই তোমরা এবার এখান থেকে যাও, তোমাদের যে অত্যাচারী রাজা ছিল শেষ হয়ে গেছে, তো আমি তোমাদেরকে আমার জায়গা নিতে দেবো না। ঠিক আছে, মাধবরাও মারা যাওয়ার পরে হায়দার আলী ওদের উপরে চড়াও হয়ে পড়লো। ওকে, তো এটা ছিল আমাদের হায়দার আলীর ব্যাকগ্রাউন্ড। তাহলে হায়দার আলীর ব্যাকগ্রাউন্ড বোঝা গেছে কিভাবে হায়দার আলী একটা অশ্বারোহী থেকে, একটা হর্সম্যান থেকে, প্রথমে কমান্ডার ইন চিফ, তারপরে রাজা। ওকে, তাই যদি তোমরা কখনো রাজা হও, তোমরা কখনো বড় বড় পোস্টে যাও, ঠিক আছে, মনে করবে তোমার যে সবচেয়ে কাছে থাকবে, যদি তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন কেউ লিক করে, সেটাই করবে। তো সাবধানে। এই জন্য হিস্ট্রিটা আমাদের ভালো করে পড়তে হয়, হিস্ট্রি থেকে অনেক কিছু শেখার আছে। ওকে, তো আমরা এবার যাব কোথায়? আস্তে আস্তে হায়দ্রাবাদী ব্যাকগ্রাউন্ড, মানে হায়দার আলীর ব্যাকগ্রাউন্ড জেনে নিলাম। এবার আমরা যাব প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধ। ওকে, সালটা মনে রাখবে কবে থেকে কবে হয়েছে? 1766 থেকে 1769। আচ্ছা, 1766 থেকে 1769 মধ্যে যে হলো, এই সময় মাধবরাও নিশ্চয়ই বেঁচে আছে, এবং মাধবরাও এসে হায়দার আলীকে মেরে যাচ্ছে যখন তখন এসে। হায়দার আলীর অবস্থা এই সময় ভীষণ খারাপ, তাই না? এই সময় প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধটা হয়েছিল। তো মেন কারণ কি ছিল দেখো, ইংরেজরা কোথায় আছে? বলবে স্যার ইংরেজরা তো বেঙ্গলে আছে। এই যে বেঙ্গলে দুর্দান্ত লেভেলের ওরা দিওয়ানি পেয়ে গিয়ে ওখানকার লুটে পুটে খাচ্ছে এখন।
কৃষকরা সুইসাইড করছে, ওদের জ্বালায় কৃষকরা বাঁচতে পারছে না। আর একটা কোথায় এখানে কাকে বসিয়ে রেখেছে, ওয়াল্লাজাকে বসিয়ে রেখেছিল না কর্ণাটিক যুদ্ধের সময়, এই যে কর্ণাটকি। তো আর একটা এই মাদ্রাজ এলাকার কর্ণাটকিতে ইংরেজদের ক্ষমতা আছে, কেননা এখানেও মির্জাফরের মতো এদের একজন পুতুল রাজা এখানে বসে আছে, হাতের পুতুল, যা বলবে তাই শুনবে। কোথায়? নবাব অফ আরকুট, আরকুট মানে কর্ণাটক, যেখানে আনোয়ার উদ্দিন ছিল, যে পোস্টে উনি এখন ওয়াল্লাজা, সেই সেই পোস্টের নবাব, ঠিক আছে, আরকুটের, মানে কর্ণাটিক এরিয়াটা। তো এবার তোমরা একটু দেখো, এখানে ইংরেজরা পাওয়ারফুল আছে, এখানে ইংরেজরা পাওয়ারফুল আছে, কিন্তু মাঝের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ইংরেজদের নয়। তাহলে তুমি যদি ইংরেজদের জায়গা থাকতো, তুমি কি চাইতে? যে আমার দুটো পাওয়ারফুল জায়গার মধ্যে আমি কানেকশনের মানে কানেক্টিভিটির সুবিধার জন্য মাঝখানে জায়গাটা আমার লাগবে, তাই না? এটা যদি আমি পেয়ে যাই, আমার একদম সুন্দর করে পুরো ভারতের পূর্ব দিকটা আমার হয়ে যাবে। আর মাঝখানের এই জায়গাটার নাম কি ছিল? মাঝখানের এই জায়গাটার নাম ছিল, তখনকার নাম ছিল নর্থার্ন সার্কাস, ঠিক আছে। এই জায়গাটা এবার এইটা কার ছিল? এই জায়গাটা ছিল হায়দ্রাবাদের যে নিজাম তার আন্ডারে, ঠিক আছে, হায়দ্রাবাদের যে নিজাম তার আন্ডারে। ওকে, ভালো কথা। তাহলে এই জন্য, আর তখন হায়দ্রাবাদের নিজামের জায়গায় কে বসে আছে? হায়দ্রাবাদের নিজামের জায়গাতে বলবে, হায়দ্রাবাদের তখন নিজামের জায়গাতে আমরা কি জানি? সালাবাদ জাং বসে আছে। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবি সালাবাদ জাংটা কার পুত্র? এনিওয়ান? প্রথম ক্লাসে বলেছিলাম, প্রথম দিকের ক্লাসে, কার পুত্র? আসফ জাহ মারা যাওয়ার পরে মুজাফফর জাং বসে, তারপরে ওখানে নাসির জাং বসে। নাসির জাং যখন মারা গেল, আসফ জাহ ফার্স্টের ছোট ছেলে সালাবাদ জাং, ঠিক আছে। ওকে, ও এখন হায়দ্রাবাদের নিজামের পোস্টে আছে। এবার বলো, কর্ণাটকী যুদ্ধে যে তোমরা পড়েছিলে, হায়দ্রাবাদের নিজামের টিমে কারা কারা ছিল? বলবে ওরা ছিল, আর ফ্রেঞ্চরা ছিল না। ফ্রেঞ্চ মনে পড়ছে কি? ওরা তো হায়দ্রাবাদ যুদ্ধের নিজাম ছিল, সে তো ইংরেজদের অপোজিট টিমে ছিল, তাই না? ওই জন্য সালাবাদ জাং যেহেতু হায়দ্রাবাদের নিজাম, উনি ফ্রেঞ্চদের দলে ছিল, উনি এই যে ডুপ্লেকে মানে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ওই নর্থার্ন সার্কাসটা দিয়ে দিয়েছিল, যে এনাও তোমরা এখানে শাসন করো, ঠিক আছে। কবে? 1753 সালে। যেহেতু এরা এক টিমের মানুষ ছিল, তাহলে ইংরেজরা কি জানতে পারলো? যে অ্যাকচুয়ালি ওই জায়গাটা মানে ওই জায়গাটা খাতা কলমে শাসককে সালাবাদ জাং, বা সালাবাদ জাং জায়গাটা ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে গিফট করে দিয়েছে। এটা যখন ইংরেজরা জানতে পারলো, ইংরেজরা কি করলো? ইংরেজরা ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ওখান থেকে কি করলো? ওখান থেকে রিমুভ করিয়ে দিল, ওখান থেকে সরিয়ে দিল, যুদ্ধ করে ওদের সাথে ঝগড়া করে। তখন যেহেতু ইংরেজরা পাওয়ারফুল ছিল, ফ্রেঞ্চরা তখন উইক ছিল, ফ্রেঞ্চদেরকে একটু ভয় দেখাতেই ওরা ওখান থেকে ছেড়ে চলে গেল। আর যখনই ছেড়ে চলে গেল, তখন আবার নর্থার্ন সার্কাস কার কাছে চলে এলো? আবার হায়দ্রাবাদের নিজামের কাছে চলে এলো। আর ততক্ষণে কে মারা গেল? ততক্ষণে আমাদের সালাবাদ জাং মারা গেছে। ওকে, সালাবাদ জাং মারা গেছে। সালাবাদ জাং মারা যাওয়ার পরে ওখানে যে সিংহাসনে বসেছে তার নাম হলো আসফ জাহ সেকেন্ড, ঠিক আছে। নিজাম আলী খান বা আসফ জাহ সেকেন্ড 1762 সালে উনি হায়দ্রাবাদের নিজাম হলেন। তাহলে এখন নর্থার্ন সরকার কার আন্ডারে আছে? ডিরেক্ট হায়দ্রাবাদের আন্ডারে আছে, আসফ জাহ সেকেন্ডের আন্ডারে। এবারে আসফ জাহ সেকেন্ড, এবারে আমাদের রবার্ট ক্লাইভ কি বললো আসফ জাহ সেকেন্ডকে? স্যার, আপনার জায়গাটা একটু আমাকে রেন্টে দেবেন। পুরোপুরি তো বলতে পারেন না যে দিয়ে দিন। কি বললো রবার্ট ক্লাইভ থেকে? তো তোমরা তো দেখে দেখে আসছো, প্রথমে মিষ্টি ব্যবহার, তারপরে এমন একটা কাজ করবে পুরো ওর ক্ষমতাটা নিয়ে নিয়ে ওকে নিজের হাতের মুঠোয় করে নেবে। কিন্তু প্রথমে মানে যখন এন্ট্রি নেবে খুব খুব সুন্দর ব্যবহার। তাই বলছি, স্যার এটা কি রেন্টে দেবেন? তো স্যার বললো, না ভাই, কোনো রেন্ট পেন চলবে না, আমার জায়গা আমি বুঝে নেবো, তোমার এখানে আসতে হবে না, আমি এটা রেন্ট দেবো না। তো তারপরে রবার্ট ক্লাইভ কি দেখলো, যে না এইভাবে তো হচ্ছে না, আমাদের কিছু একটা করতে হবে। তখন বললো আলম, আলম মানে কে? দ্বিতীয় শাহ আলম, একটু কিছু করো, ওই জায়গাটা আমাদের লাগবে। আচ্ছা তোমরা আমাকে বলো, রবার্ট ক্লাইভ আলমকে কেন বলছে, শাহ আলমকে? অলরেডি যখন বক্সারের যুদ্ধ হলো 1765-তে ট্রিটি অফ এলাহাবাদ হলো,
তখন তখন কি করেছিল? এই রবার্ট ক্লাইভই তো শাহ আলমকে ২৬ লক্ষ টাকা দিয়েছিল, আর এলাহাবাদ দিয়েছিল। যে শাহ আলমের কাছে কিছুই ছিল না, সেই শাহ আলমকে ২৬ লক্ষ টাকা দিয়েছে, এলাহাবাদ দিয়েছে, কারা দিয়েছে। তো শাহ আলম তো এখন রবার্ট ক্লাইভের উপরে ঋণী আছে। আর শাহ আলমকে কি বললো, তুমি মুঘল এম্পেররই থাকবে, তোমাকে ওই পোস্ট থেকে কেউ সরাবে না ভাই। তাহলে এখন অফিসিয়ালি মুঘল এম্পেরর কে? শাহ আলম। আর হায়দ্রাবাদ যে আছে, হায়দ্রাবাদের যে আছে, এ যতই নিজেকে মানে স্বাধীন বলুক না কেন, এ তো খাতা কলমে এর সুবা, মানে এর নবাব, তাই না? এর আন্ডারে পড়ছে। ওই জন্য সোজা যখন দেখছে এসডিওর কাছে ডাইরেক্ট চেয়ে হচ্ছে না, সোজা ডিএম এর কাছে চাইছে যে ডিএম একটু কিছু করো তো। বুঝতে পেরেছো? এইভাবে ভাবো। তো শাহ আলমকে বললো, রবার্ট ক্লাইভ বললো যে কিছু একটু করুন, আপনার তো লোক আমাকে জায়গাটা দিচ্ছে না, নর্থার্ন সরকারটা দিচ্ছে না। তাই শাহ আলম একটা ডিগ্রি বা একটা অর্ডার ইস্যু করলো যে এবার থেকে এই জায়গাটা কার? এই জায়গাটা নর্থার্ন সরকার, এই জায়গাতে ইংরেজরা থাকবে, এই জায়গাটা আর হায়দ্রাবাদের জায়গা বলে গণ্য হবে না। ঠিক আছে? একটা ডিগ্রি দিয়ে দিল। তো এবার বলো, এবারে কি হলো? এবারে যখন আসফ জাহ সেকেন্ড বলল যে জায়গাটা আমাকে ছিল একেবারে দিয়ে দেবেন, যে আলম সাহেব আপনি আমাকে একটু কিছু অন্য কিছু রেন্টের ব্যবস্থা করে দিন। শাহ আলম বললো, প্রথমবারে বলছিল ভাই প্রথমবারে দিয়ে দিতে পারতে। ঠিক আছে, ইংরেজরা বললো ঠিক আছে, নো প্রবলেম, আমরা ওনাকে 7 লক্ষ টাকা রেন্টে দিলাম। 7 লক্ষ টাকা রেন্টে দিয়ে নর্থার্ন সরকারটা নিয়ে নিল। ঠিক আছে? কিন্তু আসফ জাহর মনে কিছু হলেও, এত ভালো একটা জায়গা নদীর ধারে, সমুদ্রের ধারে, একটু কিন্তু উনি ইংরেজদের উপরে ক্ষিপ্ত আছেন। ঠিক আছে? এটা মনে রাখবে। তাহলে ইংরেজরা যখন ওটা পেয়ে গেল, ইংরেজরা যখন এটা পেয়ে গেল, তাহলে এবারে ভালো করে দেখো, ইংরেজরা ডিরেক্ট বেঙ্গল থেকে কর্ণাটকে ইজিলি আসতে পারবে। এবার যখন ইংরেজরা কর্ণাটকে চলে এলো, আমি তোমাকে কি বললাম? মহীশূর দুর্দান্ত ডেভেলপ, এখানে চন্দন গাছ আছে, দুর্দান্ত লেভেলের বন্দর আছে, এখানে তোমার শিল্প আছে, সবকিছু আছে। এবার ইংরেজদের চোখ পড়লো কার দিকে? মহীশূরের দিকে, যে মহীশূরটাও এবার নিতে হবে। এবার যখন ইংরেজরা মহীশূরের দিকে চোখ ফেললো, তখন দেখলো ওখানে কে বসে আছে? এখানে হায়দার আলী বসে আছে, যার সাথে অলরেডি মারাঠাদের শত্রুতা আর হায়দ্রাবাদের নিজামের শত্রুতা। তাই ইংরেজরা কি করলো? ইংরেজরা মহীশূরকে দখল করার জন্য ইংরেজরা হাত মেলালো কাদের সাথে? হায়দ্রাবাদ নিজামের সাথে হাত মেলালো, আর মারাঠার সাথে হাত মেলালো। ঠিক আছে? তখন মারাঠাতে কে আছে? মাধবরাও আছে। আচ্ছা, একটু আমাকে কেউ বলতে পারবে, মাধবরাও যখন বেঁচে থাকে তখন মার খাচ্ছে কে? মার খাচ্ছে হায়দার আলী। মাধবরাও বারবার এসে হায়দার আলীকে মেরে যাচ্ছে। ঠিক আছে? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদের দুজনের সাথে হাত মেলালো। ওকে, ভালো কথা। এবারে যুদ্ধ হবে, তিনজন মিলে অ্যাটাক করবে। যুদ্ধ যখন প্ল্যানিং হচ্ছে, তার কিছুদিন আগে হায়দার আলী মারাঠার মাধবরাওর সাথে একটা মিটিং করলো। মিটিং মানে হায়দার আলী তো খবর পেয়ে গেছে যে আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, কনস্পিরেসি হচ্ছে, আমাকে এবার এখান থেকে মেরে সরিয়ে দেবে। তো হায়দার আলী দেখলো যে ভাই এরা তিনজন আর আমি একা, পারা মুশকিল আছে। ও একটু ট্যাকটিক্স অ্যাপ্লাই করলো। কি করলো? আমি তোমাকে একটু আগেই বললাম না যে তোমার হায়দার আলী হয়তো পড়াশোনা জানতো না, কিন্তু দুর্দান্ত লেভেলের কি লোক? দুর্দান্ত লেভেলের ইন্টেলেকচুয়াল লোক ছিল। দুর্দান্ত লেভেলের ইন্টেলেকচুয়াল লোক ছিল, মানে বুদ্ধিমত্তা ছিল এনার খুব। ঠিক আছে? তাই ইনি কি করলো? ইনি একবার মারাঠাদের সাথে মিটিং করলো, মাধবরাওর সাথে, যে মাধবরাও আপনি তো যখন আসছেন আমাকে মারছেন, মেরে আমার থেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছেন, আমার থেকে টাকা পয়সা নিচ্ছেন, আমার আমার টেরিটরিজ নিচ্ছেন, মানে কি আমার রাজ্য নিয়ে চলে যাচ্ছেন। তাহলে আপনার যদি আমার টাকা পয়সা নেওয়ার দরকার হয়, আমার রাজ্য নেওয়ার দরকার হয়, আপনি আসুন আমার বাড়িতে খেয়ে যান, আমি আপনাকে নিমন্ত্রণ করে খাওয়াবো, প্লাস কি চাই বলুন সেটা দিয়ে যাচ্ছি। ঠিক আছে? এইভাবে মারাঠার যে মাধবরাও ছিল, ওনাকে উনি কম্পিটিশন থেকে হটিয়ে দিল। মাধবরাও বলল ঠিক আছে, আমাকে এত টাকা লাগবে আর এই লাগবে। তাহলে শুধু শুধু শরীর ব্যস্ত করে, শরীর অসুস্থ করে লাভ আছে? আপনার কি লাগবে বলুন, আমি দিয়ে দিচ্ছি আপনাকে, সেই তো আমি মার খাচ্ছি। তাহলে আমি আপনার সাথে আর যুদ্ধ করবো না, আপনার কি লাগবে বলুন। তাহলে মারাঠাদের দিয়ে দিল, মারাঠারা সরে গেল।
যে আপনি আমাকে আর অ্যাটাক করবেন না, আপনি যখন যা লাগবেন বলবেন প্রভু, আমি আপনাকে দিয়ে দেবো প্রভু। ঠিক আছে, এবার হায়দ্রাবাদ, তাহলে এখন এখন ইংরেজদের দলে কে আছে? হায়দ্রাবাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এবার উনি দেখলো যে, এবার হায়দার আলী দেখলো এবার আমি ধরবো হায়দ্রাবাদকে। হায়দ্রাবাদের সাথে যখন মিটিং করলো, বললো দেখ ভাই, আসফ জাহ সেকেন্ড মাত্র কি 7 লাখ টাকা দিয়েছে, আর তুমি ওকে 700 লাখ টাকার জায়গাটা দিয়ে দিলে। তুমি দাওনি বলে শাহ আলম 2 এর থেকে তোমাকে বলিয়ে নিয়ে নিল। তাহলে একটা কাজ করি, আসো না, তুমি আমার সাথে হাত মেলাও, তুমি আমার সাথে বন্ধুত্ব স্থাপন করো, আমরা দুজন মিলে ওর সাথে যুদ্ধ করব, ওকে হারিয়ে দেবো, নর্থার্ন সরকার তোমার এলাকা তোমাকে ফিরিয়ে দেবো, কথা দিলাম। তো মানে হায়দ্রাবাদের যে নিজাম আসফ জাহ ফার্স্ট, উনিও খুশি হলো। তো উনিও কি করলো, উনিও কম্পিটিশন থেকে হটে গেল, এবং উনি এখন কার দলে? উনি এখন হায়দার আলীর দলে। এবারে হায়দার আলী প্লাস নিজাম, ঠিক আছে, এদের সাথে যুদ্ধ হলো কার? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ঠিক আছে, তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখলো আর নিজামও আমার দলে নেই, মারাঠাও আমার দলে নেই, তাহলে এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি একাই। এবার যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একা পেল, হায়দ্রাবাদ মাদ্রাজের কাছে, যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা ঘাঁটি গাঁড়ছিল অ্যাটাকটা করব বলে, ঠিক আছে, 1769 সালে ওখানে দুর্দান্ত লেভেলের ফাইট দিল। ফাইট দিয়ে যখন ইংরেজ সৈন্যরা পালিয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন উনি মাদ্রাজের উপরে অ্যাটাক করলো, মানে সেন্ট ফোর্ট জর্জের উপরে অ্যাটাক করলো। ঠিক আছে, আর যখনই সেন্ট ফোর্ট জর্জের উপরে অ্যাটাক করলো, এটা ছিল মাদ্রাজ প্রেসিডেন্সির ইংরেজদের সবচেয়ে দামি জায়গা। ইংরেজরা হাঁটু কেড়ে বসে পড়লো, বলল আর যুদ্ধ নয় স্যার, ভুল হয়ে গেছে, চলুন একটা শান্তির চুক্তি করি, আমাদেরকে ছেড়ে দিন। এইভাবে প্রথম ইঙ্গ-মহিষীর যুদ্ধ শেষ হলো কোন চুক্তির দ্বারা? ট্রিটি অফ মাদ্রাজ, মাদ্রাজের চুক্তি দ্বারা। ঠিক আছে, কবে হলো সেটা? 1769 সালে হলো। তাতে প্রথম ইঙ্গ-মহিষী যুদ্ধ 1766 থেকে 1769 পর্যন্ত চললো, শেষ হলো মাদ্রাজের চুক্তির দ্বারা। কি হলো এই চুক্তিতে? বলল ঠিক আছে, আপনার যা কিছু আমি দখল করেছি, আমি মানে আমার যা কিছু আপনি দখল করেছেন আমাকে দিয়ে দেবেন। আর হায়দার আলী বলল আমিও যা যা দখল করেছি আপনাকে দিয়ে দিলাম, কথা শেষ, খেলা শেষ। আর একটা হায়দার আলী বলল, যেহেতু আমার আর একটা আবদার আছে। ইংরেজরা বললেন ঠিক আছে স্যার, আবদার বলুন। বলল যখন আমার উপরে কেউ অ্যাটাক করবে, ভালো করে শুনবে, এটা এর সাথেই কিন্তু সেকেন্ড ওয়ার্ডটার কানেকশন আছে, যখন আমার উপরে কেউ অ্যাটাক করবে আপনার কিন্তু আমাকে সাপোর্ট করতে হবে। ঠিক আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলল ওকে স্যার, অবশ্যই সাপোর্ট করব। ঠিক আছে, আর এইভাবেই শেষ হলো প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ। বোঝা কি গেছে? ওকে, হালকা মুভি ফিল হচ্ছে? হুম, চলো এবারে দেখো, তাহলে প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ শেষ হলো কবে? 1766 থেকে 1769, টাইম লাইনটা মনে রাখবে। কোন চুক্তির দ্বারা? ট্রিটি অফ মাদ্রাজ চুক্তি। নিশ্চয়ই 1769 শেষ হয়েছে, মানে ট্রিটিটা এই বছরই হয়েছিল। ওকে, এটাও 1769 হয়। এবারে সেকেন্ড ইঙ্গ-মহীশূর যুদ্ধ আবার হলো 1700, মানে চলেছিল 1780 থেকে 1784। তাহলে তোমরা আমাকে বলো, মাদ্রাজ চুক্তিতে তো সবকিছু ঠিকঠাক হয়ে গেল, যে ভাই আমি তোমার জায়গা যা নিয়েছি তোমাকে ফেরত দিলাম, তোমার কাছে আমার যা জায়গা আছে আমাকে ফেরত দাও। আর হায়দার আলী বললো আমার উপর যখন অ্যাটাক হবে তুমি আমাকে সাপোর্ট দেবে, তাই না? তাহলে এই 11 বছর পরে গিয়ে আবার যুদ্ধটা কেন হলো সেটা দেখি। ইঙ্গ-মহীশূর যুদ্ধ মানে কি? অ্যাংলো-মহীশূর যুদ্ধ মানে, এখানে অ্যাংলো বলতে তোমাকে ইংরেজদের বোঝানো হয়েছে। ঠিক আছে, তাই যখন ইংরেজদের সাথে হায়দার আলী চুক্তি হয়ে গেল, তারপরে এমন কি পরিস্থিতি এলো এই 11 বছরে যে আবার যুদ্ধ করতে হলো, সেটা আমরা দেখি। চলো, আমরা লাস্ট যুদ্ধতে কি দেখলাম? যে হায়দার আলীর সাথে মারাঠাদের একটা চুক্তি হয়েছিল, ঠিক আছে, গোপনে, যে মাধবরাও দাদা তুমি আমার উপরে কোনো আক্রমণ করবে না, যখন যা লাগবে বলবে আমি সোজা আপনাকে দিয়ে দেবো, যত টাকা লাগবে বলবে আপনাকে দিয়ে দেবো, প্লিজ অ্যাটাক করবেন না, মারবেন না। ঠিক আছে, মাধবরাও তো শুনবে না, মাধবরাও ভাবছে যে ওর এই চেয়ে নিয়ে আমার ঠিক শান্তি হচ্ছে না,
ওকে মেরে নেবো আমি, ঠিক আছে। তাই আমরা একটু আগে কি দেখলাম, যে আবার 1771 সালে একবার অ্যাটাক করেছিল না, তাই না? সেম সেই অ্যাটাকটার কথাই আমরা এখানে আলোচনা করব। তাহলে 1700 মানে প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের সময় 1766 থেকে 1769 এই সময় যখন আমার মানে দুজনের মধ্যে এগ্রিমেন্ট হয়েছিল, তারপরে আবার মারাঠারা মহীশূরের উপরে আবার 1771 সালে অ্যাটাক করেছিল। তাহলে এগ্রিমেন্টটা ভায়োলেট করলো। এবার হায়দার আলী একটু গেল ক্ষেপে, ঠিক আছে। যাই হোক, যে একটু মনে কষ্ট পেল যে এত করে বললাম যে দাদা মেরো না, মেরো না, মেরো না, তাও আমার উপরে অ্যাটাক করলো, কি লাগবে বলো আমি দিয়ে দিচ্ছি তোমাকে। তো দাদা শুনলো না, ঠিক আছে। তো হায়দার আলী গেল ক্ষেপে। হায়দার আলী বলল ঠিক আছে, অ্যাটাক করছো করো, আমি ওপরে মানে বুদ্ধি করে রেখেছি ইংরেজদের সাথে। হায়দার আলী বলল, ভাই ইংরেজ, বলেছিলাম না যখন কোনো বিপদে পড়বো ডাকু আসবে, আমার খুব বিপদে পড়ে গেছি, মারাঠারা আক্রমণ করছে, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, হেল্প করো। কিন্তু তৃতীয় মাদ্রাজে ইংরেজরা যে বলেছিল হেল্প করব, সেটা কিন্তু ফাইনালি যখন দরকার পড়লো মানে হায়দার আলীর পাশে ছিল না। ফলে কি হলো, 1771 সালে মাদ্রাজে যে চুক্তিটা হয়েছিল সেটা কিন্তু ভায়োলেট হয়ে গেল, ঠিক আছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, তাহলে হায়দার আলী মারও খেলো, প্লাস ইংরেজদের আসল চেহারা দেখতেও পেলো। তাহলে হায়দার আলীর মনে 1771 সালে ইংরেজদের আসল মুখোশটা দেখতে পেলো, যে ও আমার চুক্তিটা মানলো না, ফলে ও ব্রিটিশদের উপরে অসন্তুষ্ট হয়ে আছে। তারপরে ব্রিটিশরা একবার সুযোগ বুঝে 1779 সালে, ঠিক আছে, মাহের উপরে অ্যাটাক করলো। মাহে কার আন্ডারে? মাহে ছিল মহীশূরের আন্ডারে, এবং খুব ভালো একটা এলাকা ছিল, খুব ভালো একটা বন্দর ছিল, এটা বাণিজ্য করা যেত খুব সুন্দরভাবে। এই মাহের উপরে অ্যাটাক করলো 1779 সালে। তো এবার তো আর হায়দার আলী ছাড়বে না। হায়দার আলী বলল, সাপোর্টও করনি, প্লাস অ্যাটাকও করবে, ঠিক আছে, এবার আমি এবার মজা দেখাচ্ছি, ঠিক আছে। এবার তার আগে একটু দেখে নিই আমরা মাহেটা কোথায় আছে। দেখো, এই যে আমি তোমাদের বলেছিলাম, এই যে মহীশূর আছে না, মাহে আছে এখানে, যেটা এখন পুডুচেরি রাজ্যের মধ্যে পড়ছে, ঠিক আছে, মানে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ছে, মালাবার উপকূলের উপরে। এই মাহের উপর দিয়ে না, এই মাহে এমন একটা জায়গা ছিল, এই মাহের মধ্যে থেকে হায়দার আলী ফ্রেঞ্চ থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্র এখানে আনতো, ঠিক আছে। ফ্রেঞ্চ বা অন্যান্য দেশ থেকে হায়দার আলী বিভিন্ন অস্ত্রশস্ত্র জাহাজে করে আনতো, ঠিক আছে। তো ওই জন্য ইংরেজরা এই কর্ণাটক থেকে ওরা তো এখানে ছিল অল্লাঝার রাজাতে, মানে রাজ্যে, এখান থেকে মাহির উপরে একটা অ্যাটাক করে, ঠিক আছে, যাতে ফ্রেঞ্চদের থেকে ওই অস্ত্রের সাপ্লাইটা বন্ধ হয়ে যায়। এই জন্য ওদের অ্যাটাক করার কারণ ছিল মেনলি, ঠিক আছে। আচ্ছা, আর একটা কারণ ছিল, আর একটা কি কারণ ছিল, এটা তো ছিল হায়দার আলীর উপরে কারণ। তো ফ্রেঞ্চদের উপরেও ইংরেজরা আরো আরো অন্য একটা কারণে রেগেছিল, ওই জন্য ফ্রেঞ্চরা যেখানে ভারতের সাথে বিজনেস করছে সেখানে অ্যাটাক করলো। কি কারণ, চলো আমরা দেখি। 1775 সালে থেকে 1730 সালে কি হচ্ছিল, ইংরেজরা যেমন আমাদের ভারতবর্ষ দখল করেছিল না, তেমন আমেরিকাকেও দখল করেছিল। আমেরিকার লোকেরা নিজেদেরকে স্বাধীন করার জন্য ইংরেজদের বিরুদ্ধে 1775 থেকে 1783 আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ওরা লড়ছিল, মানে আমেরিকাকে স্বাধীন করবে, যেমন আমাদের ভারতের নেতাজি, গান্ধীজি সবাই করেছে। আর ওই যুদ্ধে, তাহলে একদিকে ইংরেজরা ছিল আর একদিকে আমেরিকারা ছিল। ওই যুদ্ধে আমেরিকাদের পাশে দাঁড়িয়েছিল কে? ফ্রেঞ্চরা। ওই জন্য ফ্রেঞ্চদের উপরে আবারও ক্ষিপ্ত হয়ে গেল কে? ইংরেজরা। আর সেই রাগের জন্য যেখানে ফ্রেঞ্চদের সাথে ভারতীয়দের বাণিজ্য হচ্ছে সেখানে গিয়ে অ্যাটাক করলো, ঠিক আছে। এবারে যখনই অ্যাটাক করলো, শুধু তো ফ্রেঞ্চদের ক্ষতি হবে না, হায়দার আলীরও ক্ষতি হবে। ওই জন্য হায়দার আলী গেল মাথা গরম, ঠিক আছে। তাই হায়দার আলী কি করলো, হায়দার আলী আবার দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার দেখো, দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধে কি হলো, অলরেডি তো মারাঠা কার দিকে, মারাঠা তো মহীশূরের দিকে আছে, ঠিক আছে। এবার বলবে স্যার মারাঠা তো 1771 সালে বললেন হায়দার আলীর এসে আবার মারধর করে গেছে।
কিন্তু আবার একটা জিনিস দেখো, 1772 সালে কে মারা গেছে? 1772 সালে তো মাধবরাও মারা গেছে। তারপরে 1774 সালে গিয়ে হায়দার আলী গিয়ে মারাঠাদের সাথে যুদ্ধ করে সবকিছু নিয়ে এসছে। মানে এখন মারাঠারা হায়দ্রাবাদের থেকে, মানে হায়দার আলীর থেকে দুর্বল। এখন মারাঠা হায়দ্রাবাদের আন্ডারে, মানে হায়দার আলীর আন্ডারে চলে গেছে, তাই না? হায়দার আলী যা বলবে শুনতে হবে। ওই জন্য যখন 1775-এর গল্প হচ্ছে, 1775 মানে কি 1772-এর পরে, এখন মাধবরাও আর বেঁচে নেই। তো হায়দার আলী কি বললো, ভাই তোমরা আমার দলে যোগ দাও, ঠিক আছে? তোমাদের আমি মারধর করব না, আমার দলে যোগ দাও। এটা একটা কারণ, মারাঠাদের সাথে হায়দার আলীর হাত মিলানো। আর একটা কারণ ছিল, আমরা কিছুদিন পরের ক্লাসে সেটা পড়বো। ওই 1775 সালে ইংরেজরা যেমন মহীশূরের হায়দার আলীর পিছনে লেগেছিল, তেমন মারাঠাদের পিছনেও কিন্তু ওরা হাত ধুয়ে পড়ে গিয়েছিল যে আমার মারাঠাও আমরা চাই। তো ইংরেজরা এখন হায়দার আলীরও শত্রু, মহীশূরের শত্রু, মারাঠারও শত্রু। কোন সালে? 1775 সালে আমি কথা বলছি। ওই জন্য হায়দার আলী আর মারাঠা, মহীশূর আর মারাঠা দুজন হাত মিলালো। আর অলরেডি হায়দ্রাবাদ ও মহীশূরের দলে, কেননা জিতলেই ও কি পাবে? জিতলেই ও নর্থার্ন সার্কারটা পাবে। তো এরা তিনজন আবার একদিকে। এবার এবার ইংরেজরা দেখলো যে এখন এরা তিনজন একদিকে, গতবারে আমি কিন্তু পারিনি এদের সাথে, ওই জন্য এখন ওর দলেও কাকে নিয়ে নিল? কর্ণাটকের রাজা ওয়াল্লাজাকে নিয়ে নিল, যে ভাই চলো আমরা দুজন মিলে যুদ্ধ করব, ঠিক আছে? তো ফাইনালি এবার একটু দেখো মজা, মানে বেশ আমি ইন্টারেস্টিং কথা বলবো। আচ্ছা, কর্ণাটকের রাজধানী কি ছিল? আরকুট ছিল, যেখানে ওয়াল্লাজা আনোয়ার উদ্দিন শাসন করত। তো যেহেতু আরকুট এখন ব্রিটিশদের দলে, তাই মারাঠা, মহীশূর আর হায়দ্রাবাদ এরা তিনজন মিলে আরকুটকে ঘেরাও করে নিল, ঠিক আছে? আরকুটের চারিদিকে ঘেরাও করে নিল। এবারে নর্থার্ন সার্কারটা তো দ্বিতীয় শাহ আলমের থেকে পেয়ে গেছে ইংরেজরা। তাহলে ওখানে গুন্টুর বলে একটা জায়গাতে ওরা কেল্লা তৈরি করেছিল, ঠিক আছে? ওখানে ওরা একটা সৈন্যদল মোতায়েন করেছিল, যেটাকে লিড করছিল উইলিয়াম বেলি। আর একটা সৈন্যদল মজুত করে রেখেছিল ফোর্ট সেন্ট জর্জে, যেটা মাদ্রাজে ছিল, ঠিক আছে? প্ল্যান কি ছিল ওদের? সেটাকে লিড করছিল হেক্টর মুনরো। যেটা মাদ্রাজে ছিল যে সৈন্যটা, সেটা হেক্টর মুনরো। আর যেটা নর্থার্ন সার্কারে ছিল সেটা উইলিয়াম বেলি। নর্থার্ন সার্কার বলতে যেটা এখন বর্তমানে উড়িষ্যা। মেন প্ল্যানিংটা ছিল যে আরকুটে যাওয়ার পথে একটা এলাকা পড়ে কঞ্জিবিরাম। এদিক থেকে ভাই তোমরা আসবে নর্থার্ন সার্কারের টিম, এদিক থেকে যাব আমরা ফ্রেঞ্চরা, ঠিক আছে? সরি, ফ্রেঞ্চ বলছি, মাদ্রাজ, মানে হেক্টর মুন্ডো তার টিম নিয়ে যাবে, ওদিক থেকে উইলিয়াম বেলি আসবে। এখানে একত্রে মিলিত হব, তারপরে একসাথে গিয়ে অ্যাটাক করব, ঠিক আছে? কিন্তু আমাদের একটা কথা কি আছে, একবার একটা বক্সার বলেছিল যে রিং এ যাওয়ার আগে তোমার অনেক প্ল্যান থাকে, কিন্তু রিং এ গিয়ে যখন তোমার থোবরাতে প্রথম পাঁচটা পড়ে, সব প্ল্যান কিন্তু ওখানে শেষ হয়ে যায়। আর ঠিক তাই হলো। হায়দার আলী কি করলো, যেহেতু ও খুবই ইন্টেলিজেন্ট ছিল, ও এখান থেকে একটা টিম, হায়দার আলী এখান থেকে একটা টিম অলরেডি এখানে চলে এসেছিল, এই জায়গায় চলে এসেছিল, পুলিয়ার বলে জায়গা। তাহলে উইলিয়াম বেলি যে আসছিল, ওকে একা পেলো, একা পেয়ে ওকে ওখানে শেষ করে দিল, ঠিক আছে? হায়দার আলী কি দেখলো, দুজন জয়েন্ট হতে দেব না, জয়েন্ট হতে দিলে আমরা পারবো না, তাই এখানে গিয়ে শেষ করে দিল, ঠিক আছে? এবার হেক্টর মুন্ডো পড়ে গেল একা। হেক্টর মুন্ডো যখন একা পড়ে গেল, তখন হেক্টর মুন্ডো কি করলো, আবার ফিরে আসলো মাদ্রাজে, ঠিক আছে? ফোর্ট উইলিয়াম থেকে আইরিকুট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, না মনে রাখবে এটা, আইরিকুট পরীক্ষায় পড়েছিল। আইরিকুট কোন যুদ্ধের সেনাপতি ছিল? সেটা হলো দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ। এখান থেকে আইরিকুটের নেতৃত্বে একটা সেনা মাদ্রাজে পাঠানো হলো, ঠিক আছে? নর্থার্ন সরকারের উপর দিয়ে ওরা চলে এলো। তাহলে এখানে সেনার দল বেশি হয়ে গেল, কেননা উইলিয়াম বেলিকে তো শেষ করে দিয়েছে। এবারে যখন হায়দার আলী আরকুটে আছে না, তখন কিন্তু হায়দার আলীর যে মালাবার উপকূল, সেটা কিন্তু ফাঁকা ছিল, ঠিক আছে? হায়দার আলীর ওই জন্য আর, মানে আইরিকুট কি করলো, আইরিকুট একটা টিম নিয়ে গিয়ে এখানে হামলা করলো, ঠিক আছে? আর একটা টিম এই দুটো জায়গা থেকে নিয়ে গিয়ে এখানে কি করলো, এখানে হামলা করলো, ঠিক আছে? 1780 সালে। ওকে, ক্লিয়ার হয়ে গেছে। এবারে যখন এখানে হামলা করলো, এই মালাবারটা বাঁচাতে কে গেল?
টিপু টিপুকে বলল, হায়দার বলল, টিপু তো হায়দার আলীর ছেলে, বলল তুই গিয়ে মালাবারটা বাঁচা, ঠিক আছে, আর আমি এই জায়গাটা দেখছি, আরকুটে এখানে যে যুদ্ধটা আমি দেখছি। তো এই যুদ্ধে হায়দার আলী হায়দার আলী মারা গেল, ঠিক আছে, এই যুদ্ধে হায়দার আলী মারা গেল। এবং হায়দার আলী এই যুদ্ধে মারা গেল কেন? কারণ ওনার ক্যান্সার রোগ ছিল, ঠিক আছে, ওনার ক্যান্সার রোগ ছিল। তো যখন এই যুদ্ধে হায়দার আলী মারা গেল, তখন টিপু এবার একা পড়ে গেল। আর টিপু যখনই একা পড়ে গেল, টিপুর উপরে বারবার বারবার অ্যাটাক করছে, টিপুও বারবার অ্যাটাক করছে, দুজনের বিরুদ্ধে ভীষণ যুদ্ধ হচ্ছে, ঠিক আছে। এখানে তো হায়দার আলী মানে ক্যান্সার রোগ ছিল, এখানে মারা গেল, কিন্তু টিপু মালাবারে কন্টিনিউ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেই যাচ্ছে, টিপুকে ইংরেজরা হারাতে পারছে না, ঠিক আছে, আর টিপু ইংরেজদেরও হারাতে পারছে না। ফলে অনেকবার যুদ্ধ হওয়ার পরে শেষমেশ এরাও বলল ভাই আমরাও আর পারছি না, টিপু বলল আমরাও আর পারছি না। মেঙ্গালোরে ওরা নতুন আরেকটা চুক্তি করলো 1784 সালে, ট্রিটি অফ ম্যাঙ্গালোর। সেখানে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সমাপ্তি হলো। এবং সেম জিনিস, ভাই আমি তোর যা জায়গা নিয়েছি তুই ফেরত নে, তুই আমার যা জায়গা নিয়েছিস আমাকে ফেরত দে, ঠিক আছে। আর এইভাবে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ ট্রিটি অফ ম্যাঙ্গালোরের সন্ধির দ্বারা শেষ হলো। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। তারপরে যখন দুজন কেউ কাউকে হারাতে পারছে না, একে অপরের যুদ্ধ করে শেষ হয়ে গেল, তবু কেউ কাউকে হারাতে পারছে না, ফাইনালি চুক্তির দ্বারা যুদ্ধটা শেষ করলো, তাহলে আবার তাদের মধ্যে তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কেন হলো ভাই 6 বছর পরে? 1784 তো দ্বিতীয় শেষ হয়ে গেল, তাহলে 1790 থেকে 92 এর মধ্যে আবার তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ হলো 6 বছর পরে, কেন? এই 6 বছরে কি হলো দেখো, এটা একটু ইন্টারেস্টিং, একটু অন্য রিজন আছে। ভালো, যুদ্ধ শেষ হয়ে গেছে, দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ শেষ হয়ে গেছে, মহীশূর এখন এত বড় হয়ে গেছে। মহীশূরের পাশে দেখো একটা কোচিন বলে জায়গা আছে, কোচিন। মহীশূর কি করলো, এই কোচিনটাও নিজের আন্ডারে নিয়ে নিল টিপু সুলতান, ঠিক আছে, ওকে। আর ঠিক কোচিনের পরে দেখো একটা ছোট্ট করে একটা রাজবংশ আছে ত্রাভানকোরে, সেই রাজবংশের যে রাজা ছিল তাকে বলা হতো কিং অফ ত্রাভানকোর, তার নাম ছিল ধর্মরাজা, ওকে। ধর্মরাজা বলে একজন রাজা এই ত্রাভানকোরে থাকতো। এবার ধর্মরাজা কি দেখলো, ধর্মরাজা দেখলো যে ভাই টিপু সুলতান তো এদিকে মুভ করছে, কোচিন নিয়ে নিল, এবার আমার এলাকা নিয়ে নেবে। তো ধর্মরাজা কি কি প্ল্যান করলো, যে আমি যে এই পুরো বর্ডারটা আছে না, এটা আমি পাঁচিল দিয়ে দেবো, যাতে ওরা না আর এদিকে আসতে পারে। এবারে যখন এই বর্ডারটা পাঁচিল দিতে যাচ্ছিল না, তখন কিছু স্থানে কিছু স্থানে এরকম কেল্লা ছিল, কেল্লা, এইগুলো ছিল ফ্রেঞ্চদের কেল্লা, ফ্রেঞ্চদের। তো ও পাঁচিল দেওয়ার সময় এমন ভাবে পাঁচিল দিল, এই কেল্লাগুলোকেও নিজের আন্ডারে নিয়ে নিল, এই কেল্লাগুলোকেও নিজের আন্ডারে নিয়ে নিল। এবার এখানেই তো টিপু সুলতান আবার গরম হয়ে গেল, যে ভাই পাঁচিল দিচ্ছিস দে, তুই আমার কেল্লাটা কেন নিবি? তো এইখানেই মেনলি মাইসোরের সাথে ত্রেভানকোরের একটা রাগারাগি তৈরি হলো, ঠিক আছে। এবং টিপু সুলতান কি করলো, মাইসোরের এগেনস্টে যুদ্ধ করার জন্য এগিয়ে গেল, ঠিক আছে। এবারে যখন মাইসোরের এগেনস্টে যুদ্ধ করার জন্য এগিয়ে যাচ্ছে, ওদিকে মাইসোরটা পাওয়ার জন্য কে কে বারবার তাকিয়ে আছে কাকের মতন, বলবে স্যার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখলো ধর্মরাজের সাথে টিপু সুলতানের একটা যুদ্ধ হব হব ভাব, ও সঙ্গে সঙ্গে টুক করে গিয়ে ধর্মরাজার সাথে হাত মেলালো, ঠিক আছে। দেখেছো কতটা বদমাইশ ইংরেজরা, ধর্মরাজার সাথে হাত মেলালো, যে ঠিক আছে চলো আমরা দুজন মিলে ওর উপরে অ্যাটাক করবো, ঠিক আছে। তো যখন টিপু সুলতান মানে ধর্মরাজের উপরে অ্যাটাক করলো, ঠিক আছে, 1790 সালে, ঠিক তখনই ইংরেজরা টিপু সুলতানের উপরেও একটা অ্যাটাক করলো, মানে একে সাপোর্ট করার জন্য। সেই অ্যাটাকটা টিপু সুলতান মোটামুটি ঠিকঠাক বাঁচিয়ে নিল, মানে কোনো ক্ষয়ক্ষতি হতে পারলো না। তো টিপু ভেবে নিল যে আমি একা তো পারবো না, আর এদিকে ইংরেজরাও ভাবছে যে এই ধর্মরাজা খুব একটা কাজের নয়, ধরতে গেলে আমি একাই যুদ্ধ করছি, এ শুধু নামমাত্র আমার সাথে আছে। টিপু দেখলো যে আমার দ্বারাও একা
টিপু মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি মনে করলো যে আমি আমার একার পক্ষে টিপু সুলতানকে হারানো সম্ভব হচ্ছে না, তাই এবার দুজন টিম তৈরি করতে থাকলো। অ্যাকচুয়ালি তোমাদের আমি একটু বলি, এই যে ইঙ্গ মহীশূর যুদ্ধ না, ইঙ্গ মহীশূর যুদ্ধের মেন খিলাড়ি কারা জানো? সেটা হলো মারাঠা আর হায়দ্রাবাদ। এরা দুজন হলো মাঝখান থেকে প্রফিটেবল বিজনেসম্যান। মানে কি, মেনলি শত্রু হলো মহীশূর আর ইংরেজ, আর এরা দুজন এমন এমন হচ্ছে খিলাড়ি, আইপিএল এর মতো, যে দল আমাকে বেশি প্রফিট দেবে আমি সে দলে যোগ দেবো। ঠিক আছে, তাই ব্রিটিশরা কি, ব্রিটিশরা এবার টিপু সুলতানের থেকে আগেই গোপনে কি মিটিং সেটা নিল, যে ভাই মারাঠা, আমি তোমাকে মহীশূরের এই এই এলাকা দিয়ে দেবো, আর হায়দ্রাবাদ আমিও তোমাকে মহীশূরের কিছুটা এলাকা দিয়ে দেবো, তোমরা আমার দলে চলে এসো। টিপু সুলতানের আগেই ব্রিটিশ এদের সাথে এগ্রিমেন্ট করে ফেললো। ঠিক আছে, অলরেডি ত্রাবণকোরের পাশে ছিল, তাই এ তো অলরেডি আছে। এখন মারাঠাও চলে এলো, হায়দ্রাবাদও চলে এলো। তাহলে এখন ব্রিটিশ টিমে কজন? চারজন। আর অলরেডি টিপু পড়ে গেছে একজন। তো ভীষণ অ্যাটাক করলো ত্রিপুর উপরে, ভীষণ অ্যাটাক করলো। যদি বলো কেমন ভাবে, দেখো, প্রথমে ইংরেজরা দেখলো যে আমরা আম্বুর হয়ে, ভেল্লোর হয়ে প্রথম বেঙ্গালোরকে অ্যাটাক করবো, কারণ টিপুর বেঙ্গালোরটা একটা প্রধান শহর। তাহলে প্রথমে বেঙ্গালোর ক্যাপচার করলো। আর টিপুও এদিক থেকে এসে কোয়েম্বাটুর ক্যাপচার করে নিল। টিপু কিন্তু কম বুদ্ধিমান নয়। এবার এখন টিপু কোথায় আছে? টিপুর কিছুটা কিছুটা সৈনিক কোয়েম্বাটুরে জমা হয়ে আছে, তাহলে এখানে সৈনিকের পরিমাণ কমে গেছে। আর অলরেডি ব্রিটিশদের সৈনিক বেঙ্গালোরে জমা হয়ে আছে। এবারে ব্রিটিশরা প্রথম একটা অ্যাটাক করলো শ্রীরঙ্গপত্তনমের, যেটা টিপুর রাজধানী ক্যাপিটাল। তো টিপু সেটাকে সামলে নিল। আবার দ্বিতীয়বার তিনজন মিলে, মারাঠা, হায়দ্রাবাদ, ট্রাভানকোর আর ব্রিটিশ, চারজন মিলে আবার একবার একটা জোর অ্যাটাক করলো, আর সেটা টিপু সামলাতে পারলো না। আর টিপু সামলাতে না পেরে সেটা কি করলো, টিপু বলল ভাই শান্তি চাই, আর আমি পারছি না। আচ্ছা, আমি এখানে আর একটা কথা বলে রাখি, যুদ্ধটা হচ্ছে কখন? 1791। আমাকে কেউ বলতে পারবে 1791 এর গভর্নর কে আছে? এনিওয়ান? এটা আছে লর্ড কর্নওয়ালিস। 1917-84 এসেছিল, তাই না? তখন ব্রিটিশদের যে গভর্নর সেটা হলো লর্ড কর্নওয়ালিস। তো টিপুর এখানে দুর্দান্ত লেভেলের হার হলো। আর যখন দুর্দান্ত লেভেলের হার হলো, তখন টিপু তো একদম বলিকা বগড়া হয়ে রয়ে গেল। ঠিক আছে, বলিকা বাকড়া যাকে বলা হয় হিন্দিতে। ঠিক আছে, তো যে যার মতো মহীশূরকে নিজেদের নিজের নিজের রাজ্যে নিয়ে নিল, যে যার মতো নিয়ে নিল। এদিক থেকে মারাঠা নিয়ে নিল, এদিক থেকে হায়দ্রাবাদ নিয়ে নিল, এদিক থেকে ত্রাভানকোর নিয়ে নিল, এদিক থেকে ইংরেজরা নিয়ে নিল। যে যার মতো ছিন্ন বিচ্ছিন্ন করে মাইচোরকে নিজেদের আন্ডারে নিয়ে নিল। এবং ইংরেজরা বলল যে ভাই, এই যে শ্রীরঙ্গ এই যে শ্রীরঙ্গপট্টনমের চুক্তিটা হলো না, এতে কি হলো? মহীশূরকে তো ওরা নিলই নিল, আর ইংরেজরা কি করলো? ওরা বললো আমরা ডিন্ডিগুলটা নেব এবং আমরা মালাবারটা নেব। ঠিক আছে, কেন ডিন্ডিগুল আর মালাবার ছিল খুব ভালো দুটো এলাকা। এছাড়াও আমরা আর কি কি নেবো? আমাদের যুদ্ধে অনেক ক্ষতিপূরণ হয়েছে। ইংরেজরা বললো আমাদেরকে তোমাদের 3 কোটি টাকা দিতে হবে। ঠিক আছে, এবার টিপুর কাছে তখন টিপু বলল যে আমি তো 3 কোটি দিতে পারবো না, আমার 1.5 কোটি আমি এখন দিতে পারবো। তাহলে 1.5 কোটি দিল। আর ইংরেজরা বলল যেহেতু তুমি 1.5 কোটি পরে দেবে বলছো, তাই তোমার দুটো সন্তান, তোমার দুটো ছেলে আমি আমার কাছে রেখে দিলাম, যখন 1.5 কোটি দেবে আমি নিয়ে ফেরত দেবো। ঠিক আছে, আর এইভাবেই শ্রীরঙ্গপট্টনমের চুক্তির দ্বারা 1992 সালে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ শেষ হলো। ওকে, বোঝা গেছে? ক্লাসটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আমি জানি, বাট এটা শেষ করতে হবে। ওকে, চলো এবার আসবো, আমাদের সিনেমা লাস্ট সিন আছে। তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ 1792 সালে যখন টিপু সুলতান গুহারান হেরে গেল এবং বাধ্য হয়ে 1792 সালে শ্রীরঙ্গপট্টনমে চুক্তি স্বাক্ষর করলো, তার 7 বছর পরে এমন কি হলো যে আবার 1799 সালে যুদ্ধ করতে হলো? এবং এই যুদ্ধটা মাত্র চলেছিল 17 দিন। এবার শোনো, এই 1792 এর পরে টিপুর অবস্থা কিন্তু ভীষণ খারাপ। টিপু খুব দুর্বল হয়ে পড়েছে। এবার টিপু আস্তে আস্তে রিকভার করতে হবে, তাই না? তো প্রথম কাজ হলো টিপু টিপু যত তাড়াতাড়ি সম্ভব, দেখো, যখন একটা মানুষকে তুমি বাবার জায়গা থেকে দেখবে না, সে কিন্তু ছেলের জন্য
সারা পৃথিবীর সাথে লড়াই করতে পারে, একজন মা তার সন্তানের জন্য সারা পৃথিবীর সাথে লড়াই করতে পারে যতদিন তার প্রাণ থাকবে। তো টিপু কি করলো, সবার আগে 1.5 কোটি টাকা আবার জোগাড় করলো, করে ইংরেজদেরকে দিয়ে দিয়ে নিজের সন্তান দুটোকে ফেরত আনলো। ঠিক আছে। এবং এবং টিপু একে 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 নিজের যে যতটুকু আর মহীশূর বেঁচে থাকলো সেখানে নিজের যে এলাকা মোটামুটি কিছুটা হলেও রিকভার করতে পারলো, যতটা লস হয়েছিল কিছুটা হলেও রিকভার করতে পারলো। ঠিক আছে। এবার টিপু চেষ্টা করছে কি, আমার যে সমস্ত এলাকা আমাকে একা পেয়ে 4 জন মিলে আমাকে লড়াই করে আমার সাথে মানে আমার আমার থেকে নিয়ে নিয়েছে, এবার আমি ওই 4 জনকেই হারাবো, এমন একটা বাউন্সার দেবো। তো টিপু এবার দেখলো যে আর দেশি প্লেয়ার দিয়ে হবে না, এবার বিদেশি প্লেয়ার আনতে হবে মার্কেটে। তো টিপু কি করলো, টিপু আস্তে আস্তে ট্যাকটিক্স দেখো টিপুর। টিপু প্রথমে ওর রাজ্যে জ্যাকোবিয়ান ক্লাব বলে একটা ক্লাব তৈরি করলো। একটা মানে অলরেডি সরি ক্লাবটা ছিল, এই ক্লাবটা কি, এই ক্লাবটা হলো ফ্রেঞ্চদের ক্লাব। মানে কি, এইটা একটা ক্লাব, এমন ক্লাব যেখানে ফ্রেঞ্চদের বিভিন্ন আর্মিদের ট্রেনিং হতো। ঠিক আছে। তো টিপু কি করলো, টিপু ওই ক্লাবের সদস্য হয়ে গেলেন। তার মানে কি, উনি ফ্রেঞ্চদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন, কেননা ইংরেজদের সবচেয়ে বড় শত্রু হলো ফ্রান্স, আর ফ্রান্স ভালো পাওয়ারফুল আছে। তো এই ক্লাবের শত্রু হলেন। এবং আরো কি করলেন উনি, ফ্রান্সদের ফ্রান্সদের নামটাকে আরো বেশি পরিস্ফুটিত করার জন্য, ঠিক আছে, ট্রি অফ লাইবার্টি গঠন করলেন। মানে ফ্রান্সদের নামে ফ্রান্সদের নামে একটা বিভিন্ন গাছ উনি মানে বৃক্ষরোপণ করতে থাকলেন শ্রীরঙ্গপট্টনমে। ঠিক আছে। যাতে ফ্রান্সদের যে আদর্শ, ফ্রান্সদের যে সেগুলো আরো পরিস্ফুটিত হয়। তাহলে এই দুটো কাজের দ্বারা উনি ফ্রান্সদের বোঝাতে চাইছেন যে আমি তোমাদের অনুসরণ করছি, আমি তোমাদের ফ্যান। ঠিক আছে। ওকে। আচ্ছা। এবং কি হলো, আহ টিপু সুলতান উনি 1794 সালে 1794 সালে আহ উনি ফ্রেঞ্চদের সাথেও আচ্ছা ঠিক আছে, এগুলো আমি একটু ডিটেলসে বলে দিই, যদি এগুলো দরকার নেই। ঠিক আছে। তো আমি ডিটেলসে বলি, দেখো। এই যে তুমি দেখছো নেপোলিয়ান, ঠিক আছে, নেপোলিয়ান এখানে কি করে এসেছে জানো তো? নেপোলিয়ান যখন আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স যুদ্ধ করছিল, তখন নেপোলিয়ান আমেরিকানদের সাথে থেকে ইংরেজদেরকে হারিয়েছিল এবং অস্ট্রিয়াকেও হারিয়েছিল। অস্ট্রিয়া তখন ইউরোপে বিরাট বড় শক্তি, অস্ট্রিয়াকেও হারিয়েছিল। এবার এটা তো টিপু সুলতান খবর পেল। টিপু সুলতান দেখলো এর এই ব্যক্তির দ্বারা কিন্তু কাজ হবে। ঠিক আছে। তো টিপু সুলতানের নজর এখন কার উপরে, নেপোলিয়ানের উপরে। আর যেহেতু নেপোলিয়ানের উপরে ওনার নজর আছে, তাই নেপোলিয়ানের অ্যাটেনশন পেতে উনি জ্যাকোবিয়ান ক্লাবেও যোগ দিলেন। ঠিক আছে। 1794 সালে উনি জ্যাকোবিয়ান ক্লাব আবিষ্কার করলেন এবং ওখানে মেম্বার হলেন। ট্রি অফ লাইবার্টি তৈরি করলেন, যাতে নেপোলিয়ানের কাছে উনি ফেমাস হতে পারেন। এবং আরো একটা কথা, নেপোলিয়ন কিন্তু এই আমেরিকানের ওয়ারের যুদ্ধের পরে উনি ইজিপ্টে এসেও ইংরেজদেরকে হারিয়ে দিয়েছিল, মিশরে এসে। এখানে একটা মিশর আছে, আর ভারত তো এই। তো এখন ভারতের কাছাকাছি চলে এসেছে নেপোলিয়ন। তো একদিন টিপু সুলতান নেপোলিয়নের সাথে মিটিং করলো। মিটিং করার পরে উনি নেপোলিয়নকে সবকিছু খুলে বললেন যে ইংরেজরা টিপুকে কিভাবে অপদস্থ করে রেখেছে। নেপোলিয়ন বলল, ওকে, আমি আপনাকে সাপোর্ট করব, যখন যুদ্ধ হবে আমাকে তার আগে খবর দেবেন, আমি আর্মি পাঠাবো, আমি নিজেও আসবো। ওকে। আর টিপু নেপোলিয়ন ছাড়াও আফগানিস্তানের লোকেদের সাথে হাত মেলালো। ঠিক আছে। মরিশাসের লোকেদের আর্মিদের সাথে হাত মেলালো। মানে টিপু এবার ফরেন টিম তৈরি করছে। আর যখনই টিপু এসব করছে, তখনই কিন্তু অলরেডি ব্রিটিশ জানতে পেরে গেছে। ঠিক আছে। তো ব্রিটিশ জানতে পেরে গেছে। তো ব্রিটিশ বলল, ভাই টিপু কি খবর, কি করছো, কিছু ভুলভাল কিছু করছো নাকি? টিপু বললো, গুরুজি না, কিছু করছি না, এই খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি। বললো, ঠিক আছে, বেশ, তুমি একটা কাজ করো, তুমি না অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করো। অধীনতামূলক মিত্রতা নীতি এটা কি আমি পরে বলবো, এটার জন্য আলাদা ক্লাস নেব। মানে কি, তোমার তোমার রাজ্যে গিয়ে আমার সৈন্যরা থাকবে, তোমার সৈন্যদের কোনো দরকার নেই, আমার সৈন্য তোমার রাজ্যকে প্রোটেক্ট করবে, শুধু এইটুকু জেনে নাও।
তো টিপু বলল, না স্যার, আমার দরকার নেই, আমার সৈন্য ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তখন গভর্নর কে ইংরেজদের? তখন হলো তোমার ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলি। ঠিক আছে? তো বললো না, দরকার নেই। তো ওই জন্য কি করলো ব্রিটিশরা কোনো একটা সময় যুদ্ধের নাম করে এক শট বন্দুকের গুলিতে টিপুকে দিয়ে ভ্যানিশ করে। ঠিক আছে? আর 4ই মে 1799 এই টিপু মারা গেল এবং শ্রীরঙ্গপট্টনম ইংরেজরা নিয়ে নিল এবং মহীশূরের কাজ সমাপ্ত হয়ে গেল। মহীশূর এখন কার আন্ডারে চলে এলো? ইংরেজদের আন্ডারে চলে এলো। শ্রীরঙ্গপট্টনম চলে এলো মানে কি, মহীশূর চলে এলো। এবার এবার শোনো, এবার বলবে স্যার, তৃতীয় যুদ্ধেও কেন মারাঠা ইংরেজদের সাথে আছে? সরি, চতুর্থ যুদ্ধে। তৃতীয় যুদ্ধে তো মারাঠা নিজেদের রাজ্য নিয়ে নিয়েছে। চতুর্থ যুদ্ধে ইংরেজরা মারাঠাদেরকে লোভ দেখিয়েছিল, এটা কিন্তু ইঙ্গ মারাঠা যুদ্ধের সূচনা। ভালো করে পয়েন্টটা শুনবে। চতুর্থ যুদ্ধের আগে মারাঠাদের ইংরেজরা লোভ দেখিয়েছিল যে আবার একবার আমার সাথে যোগ যোগ দাও, এবারে হাফ মহীশূর আমি তোমাকে দিয়ে দেবো। এই লোভ দেখিয়ে মারাঠাদের নিজেদের সাথে নিয়েছিল, কিন্তু খুব সহজেই যুদ্ধে জিতে গিয়েছিল, তাই মারাঠাদের প্রয়োজন পড়েনি। আর যেহেতু মারাঠাদের প্রয়োজন পড়েনি, তাই ইংরেজরা কেবল এইটুকু এলাকা মারাঠাদেরকে দিয়েছিল। ঠিক আছে? আর এই পুরো জায়গাটা ইংরেজরা নিয়ে নিয়েছিল। মারাঠাদেরকে হাফ দেবো বলে নিজে হাফ নিয়ে বসে আছে। আর এই জায়গাটা কাকে দিয়েছে? এই জায়গাটা দিয়ে দিয়েছে তোমাকে, একে, নিজামকে, হায়দ্রাবাদের নিজামকে। আর এইটুকু যে মহীশূর আর বেঁচে আছে না, এখানে একজন ছোট্ট মানে নাবালককে বসালো, নাবালককে রাজা করলো। সেই নাবালকের নাম কি? কৃষ্ণ রাজা III মহীশূরের রাজা ঘোষণা করলো এবং অধীনতামূলক মিত্রতা নীতির দ্বারা তাকে নিজেদের রাজ্যে নিয়ে নিল ইংরেজরা। ঠিক আছে? অধীনতামূলক মিত্রতা নীতির দ্বারা তাকে নিজেদের রাজ্যে নিয়ে নিল এবং এখন মহীশূর তাহলে কার আন্ডারে চলে এলো? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে চলে এলো। এবার বলো, এখানে গোপনে গোপনে কার সাথে কার শত্রুতা হলো? এনিওয়ান আইডিয়া আছে? এখন ইংরেজদের উপরে কে ক্ষিপ্ত হয়ে থাকবে মনে মনে? মারাঠা স্যার। মারাঠা, ভেরি গুড। যেহেতু আমরা কিন্তু দেখো সিনেমাটা শেষ করিনি, এখন ইংরেজদের উপরে মনে মনে মারাঠারা কিন্তু রেগে আছে যে ভাই আমাদেরকে হাফ দেবো বলে তুমি আমাকে হাফ দাওনি, নিজে হাফ নিয়েছো। আর এরপর থেকে আমাদের শুরু হবে পার্ট 2। যেমন ধুরন্ধর পার্ট 2 এসছে, কালকে আমাদের, কালকের বা পরশুদিন আমাদের পার্ট 2 হবে, কালকের হবে। ঠিক আছে? কার সাথে কার লড়াই হবে? মারাঠার সাথে ইংরেজদের। কেন? এই হাফ দেবো বলে যে দেয়নি, এখান থেকেই যুদ্ধটা শুরু হবে। ঠিক আছে? ওকে, তো ক্লাসটা লং হয়ে গেল, তার জন্য সরি, আর থ্যাংক ইউ এতটা পেশেন্স রাখার জন্য। ওকে, গুড নাইট। নেক্সট ক্লাসে আবার তাহলে দেখা হবে।